তো গুড ইভিনিং সবাইকে সবাইকে ছিচল্লিশতম বিসিএস প্রিলি ফুল কোর্স প্রোগ্রামের নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন লেকচার 2 এ স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আর ক্লাসটিতে আপনাদের সাথে থাকছেন আমাদের দুজন ভাইয়ারা অলরেডি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে শুরু করবেন আর কি। তো আপনারা একটু অপেক্ষা করেন। ভাইয়া হচ্ছে 35 থেকে আজকের ক্লাসটি শুরু করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে নৈতিকতা মূল্যবোধ সুশাসন লেকচার 2। আমার সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে এবং স্লাইড যদি ভিজিবল হয় একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন ওয়াই লিখে। ওকে, থ্যাংক ইউ। আসলে বেশ কিছুদিন পরে আসলে আপনাদের সাথে ক্লাস নেওয়া হচ্ছে আমার। বেশ একটা গ্যাপ পড়েছে, প্রায় 1-1.5 মাসের। আহ, যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। এর মধ্যে 46তম একটা তারিখও পড়ে গেছে, 9 মার্চ একটা সম্ভাব্য ডেট। তো সবকিছু মিলে আসলে খুবই একটা মানে ক্রিটিক্যাল মোমেন্ট যাচ্ছে আপনাদের জন্য। তো আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে আহ নৈতিকতা মূল্যবোধ সুশাসনের লেকচার 2। তো নৈতিকতা মূল্যবোধ সুশাসন এটা লেকচার 1টা যেহেতু হয়ে গেছে, আপনারা মোটামুটি বেসিক আইডিয়াগুলো পেয়ে গেছেন। তো আজকে হচ্ছে আমরা যে অংশগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে মূল্যবোধের সাথে সুশাসন এবং বর্তমান সরকার বা যে কোনো একটা দেশের সরকার ব্যবস্থায় কি রকম পরিবর্তন আনা প্রয়োজন, বা আসলে কি কি উপাদান থাকা উচিত যেটা আপনার সুশাসনের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা যে ই গভর্নেন্স বলি বা ডিজিটাল সরকার বলি বা ডিজিটাল গভর্নমেন্ট বলি, যাই বলি না কেন, সেটা আসলে সুশাসনের সাথে কতটুকু সম্পৃক্ত বা কতটুকু মিল আছে বা কতটুকু লজিক্যাল সেগুলোরই একটু দেখব। সাথে আইনের উৎস দেখব। খুব বেশি ইম্পর্টেন্ট না, আইন নিয়ে একটু পড়াশোনা করব। সাথে নেতৃত্বের কিছু প্রকারভেদ দেখবো, যেমন সেটা গণতন্ত্র হতে পারে, একনায়কতন্ত্র হতে পারে, আমলাতন্ত্র হতে পারে, এরকম টাইপের আর কি। আচ্ছা, তো 9 মার্চ তা পরীক্ষা হবে না অনেকে বলছে, হ্যাঁ নাও হতে পারে। আসলে বাংলাদেশে কোনো কিছুই আসলে সার্টেন না, নাও হতে পারে এটা। সো দেখা যাক, তবে ধরে রাখেন 9 তারিখে হবে, সেটাই বেটার। তাহলে আপনাদের পড়াশোনার যে ফ্লোটা আছে এটা নষ্ট হবে না, এই আর কি। আচ্ছা, ভাইয়া কই গেল অনেকদিন, আমাদের ক্লাস নিবে না। ওকে, সমস্যা নেই আপু, চলে আসছি আবার। চেষ্টা করব এখন থেকে নিয়মিত থাকার। আচ্ছা, তো যাই হোক, পরীক্ষা হোক বা না হোক ওগুলা নিয়ে আপনারা কনসার্ন হয়েন না। একটু খেয়াল করবেন, 45-এ যে রিটেন চলছে তাতে কিন্তু প্রতিদিনই পরীক্ষায় ভিন্ন ভিন্ন নতুনত্ব আসতেছে। সো পিএসসি অল টাইমই চায়, এটা আমি আমার প্রায় সব ক্লাসেই বলি, সব সময়ই বলি, যে পিএসসি অলওয়েজই হচ্ছে আপনাদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলতে চায় বা আপনাদেরকে একটা কনফিউশনের মধ্যে ফেলে আপনাদেরকে জাজ করার চেষ্টা করে। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল, আপনাদের ক্ষেত্রে দিনকে দিন আরো বেশি হচ্ছে। অর্থাৎ যত দিন যাবে প্রশ্নপত্রের প্যাটার্ন হয়তো চেঞ্জ হবে, আপনাকে হয়তো আগে থেকে বলবে না। সো 46 প্রিলির কোশ্চেনেও আবার কি আসে, উই ডোন্ট নো, বা আমরা আসলে এক্সপেক্ট করতে পারছি না। সো পরীক্ষা 9 তারিখে হোক বা না হোক, আমার পরামর্শ থাকবে যে আপনি 9 তারিখ হবে ধরে নিয়ে পড়াশোনা করেন, সেটাই বেটার। আচ্ছা, তো গুড ইভিনিং বলছি, বাট আমার এখানে আসলে গুড ইভিনিং না, আমার এখানে আসলে এখন 3:30 বাজে, পৌনে 4টা। গুড আফটারনুন বলতে হবে। হোয়াট এভার, অন্য কথায় পরে যাই, পরে লাস্টে সময় পেলে কথাবার্তা বলবো। এখন আমরা ক্লাসে প্রবেশ করি।
সো বলেছিলাম যে নৈতিকতা মূল্যবোধ সুশাসন আপনারা অলরেডি প্রথম ক্লাসটা করেছেন। সো প্রথম ক্লাসের যদি আমি একটু সাম আপ করি, বা নৈতিকতা মূল্যবোধ সুশাসন এগুলো যদি আমি একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি আমার মতো করে, কোনো গাইড বই বা কোনো বইয়ের সংজ্ঞা না। নৈতিকতা ব্যাপারটা হচ্ছে আপনার ভিতর থেকে যেটা আপনাকে সবসময় একটা তাড়না তাড়িত করবে ভালো কিছু করার জন্য, সেটাই হচ্ছে আপনার নৈতিকতা। একদম সোজা বাংলায়। অর্থাৎ আপনি যদি কোনো কিছুর মধ্যে একটা ভালো খারাপ এই দুইটা ডিফারেন্সিয়েট করতে পারেন, এবং আপনার মধ্যে যদি ভালো কাজটা করার একটা উৎসাহ তৈরি হয়, বুঝতে হবে আপনি একজন মরাল মানুষ, বা আপনার নীতি নৈতিকতাটা ভালো আছে। ঠিক আছে। আর অন্যদিকে মূল্যবোধ ব্যাপারটা হচ্ছে আপনার কিছুটা সামাজিক একটা ব্যাপার, নৈতিকতার সাথে অনেকটাই সম্পর্কিত। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে মূল্যবোধ কি বা কিভাবে আসলে এটা তৈরি হয়, এটা আসলে এক লাইনে বলা কঠিন, বিকজ এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, যেটা আপনি প্রতিনিয়ত সমাজে বাস করতে করতে আপনার মধ্যে এমন একটা নেচার আপনি ক্রিয়েট করেন, যেটাই আপনার মূল্যবোধটাকে ডিফাইন করে। অর্থাৎ আপনি, জাস্ট এ মিনিট, একটু পজ দিব। ওকে, ওয়েলকাম ব্যাক। তো যেটা বলছিলাম, মূল্যবোধ ব্যাপারটা হচ্ছে আপনি প্রতিনিয়ত সমাজে বসবাস করতে করতে এমন একটা কন্ডিশনে চলে যাবেন যে আপনার মধ্যে কিছু গুণাবলী তৈরি হবে, যেটা আপনার মধ্যে সমাজে বসবাস করার জন্য উপযুক্ত হবে। বিভিন্ন মানুষের সাথে মিশতে গেলে আপনার একটা মূল্যবোধ কাজ করবে। আপনি রাজনীতিতে অংশগ্রহণ করলেও আপনার একটা আলাদা মূল্যবোধ তৈরি হবে, আপনার দেশের সরকারের প্রতি, দেশের মানুষের প্রতি বা রাষ্ট্রের প্রতি একটা মূল্যবোধ তৈরি হবে। সো এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস, আপনার একদিনে হয় না, অনেকটা নৈতিকতার সাথে সম্পর্কিত। অন্যদিকে সুশাসনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে জনগণ এবং সরকার তাদের মধ্যকার একটা মিউচুয়াল কমিটমেন্ট বা মিউচুয়াল কমিউনিকেশন। যেমন আমরা যদি সুশাসন, দুইটা পার্ট আছে এখানে, সু মানে হচ্ছে ভালো বা গুড, আর শাসন হচ্ছে আপনার কেউ আপনাকে শাসিত করবে। তো আমরা জানি আমাদের সরকারের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে শাসন। তো শাসন বা এক্সিকিউটিভ যে পার্টটা, সেটা কিন্তু সরকারই করে থাকে। তো সেদিক থেকে চিন্তা করলে জনগণকে কিভাবে এক্সিকিউটিভ বা একটা সরকারের যে শাসন বিভাগটা আছে কিভাবে পরিচালনা করবে, কিভাবে শাসিত করবে, সেটার ডিফিনিশনটাই হচ্ছে সুশাসন। অর্থাৎ সরকারের সাথে জনগণের যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, একটা দেশ যদি গণতান্ত্রিক হয়, সেখানে যদি ডেমোক্রেসিটা প্রিভেল করে, এবং জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে রাষ্ট্রের প্রতি, বা যেটা আমাদের সংবিধানে আর্টিকেল 26 থেকে 47-এ উল্লেখিত আছে, সেই অংশগুলো যদি সরকার খুব সুন্দরভাবে জনগণকে প্রোভাইড করে, তাহলে বলতে পারি যে সুশাসন কিছুটা হলেও বা অনেকটাই এস্টাবলিশ হয়েছে। তো বাংলাদেশ সরকারের ক্ষেত্রে সুশাসন কিভাবে এস্টাবলিশ হয়েছে সেটার আলোচনায় আমরা যাব, একটু পরে যাব। বেটার আমরা এই মোমেন্টে একটু দেখি স্লাইডে কি আছে। হ্যাঁ, আচ্ছা। স্লাইড গো থ্রু করলে আজকে আলটিমেটলি খুব একটা লাভ নাই, স্লাইড আপনারা পিডিএফ পেয়ে যাবেন, রিডিং পড়লেই হবে। সো স্লাইড গো থ্রু করে আমি যাব, বাট একটু পরে যাব। আগে এমনি আলোচনা করি। সুশাসনের সাথে যেহেতু কথাবার্তা আসলো, আমরা একটু আমাদের দেশের চিন্তা ভাবনা করি যে আমরা আসলে কতটুকু সুশাসিত হচ্ছি, বা কতটুকু আমাদের সুশাসন আমরা বজায় রাখতে পেরেছি। ঠিক আছে। সো ইন্টারেক্টিভ হলে ভালো হয়, আপনাদের যদি কোনো মতামত থাকে চ্যাট বক্সে ঝটপট লিখে ফেলবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সুশাসন, তাই না? দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গুড, আর একটা হচ্ছে আপনার গভর্নেন্স। আচ্ছা, গভর্নেন্স জিনিসটা কি জনগণের সাথে? অবশ্যই ভাইয়া, আমি ইম্পর্টেন্ট স্লাইডের প্রতিটা পার্ট আমি দাগিয়ে দিব, দাগিয়ে না দিলে শুধু শুধু এই নৈতিকতার 10 মার্কের জন্য আপনার অতিরিক্ত সময় ব্যয় করবেন, যেটা আমি চাই না বা করা উচিত হবে না। নৈতিকতার জন্য সবসময় হচ্ছে কম সময় ব্যয় করা উচিত, কারণ এটার ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই হচ্ছে একটু কনফিউজিং থাকে। আমি একটু লাস্টে যখন কোশ্চেন অ্যানালাইসিস করব তখন একটু বলে দিব যে কিভাবে আপনারা প্রস্তুতিটা নিবেন। ঠিক আছে, আগে একটু এই অংশটা শেষ করে নিই। আচ্ছা, গভর্নেন্স হচ্ছে আপনার জনগণকে সেবা দেওয়া, তাই না? রাষ্ট্রের কাজ কি, সরকারের কাজ কি? জনগণের কল্যাণে কাজ করা, তাই না? জনগণকে ঠিকমতো সব সুযোগ সুবিধা দিবে, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে, আহ, জনগণের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো ফিল আপ করবে। বাট এটা কিন্তু ওয়ান ওয়ে না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে শুধুমাত্র মনে করেন যে এখানে আছে আপনার গভর্নমেন্ট, এখানে হচ্ছে আপনার পিপল, সো এই ফ্লোটা হবে শুধুমাত্র গভর্নমেন্ট টু পিপল, তাহলে কিন্তু এটা আসলে জাস্টিফাইড হয় না। এটা হচ্ছে একটা বোথ ওয়ে। অর্থাৎ পিপলেরও কিছু বা জনগণেরও কিছু কর্তব্য আছে, যেগুলো আমরা বলি যে সুনাগরিকের কর্তব্য কি। নাগরিকের অনেক কর্তব্য আছে, যেমন আপনাকে নিয়মিত ট্যাক্স প্রদান করতে হবে রাষ্ট্রের কাছে, এটা অবশ্যই আপনার মাস্ট, এটা করা উচিত। আমরা অনেকে করি, অনেকে করি না, বাট যাই হোক।
এরপর হচ্ছে সবসময় সরকারের গঠনমূলক সমালোচনা করা, সরকার যদি কোনো ভালো কিছু ডিসিশন নেয় সেটা অবশ্যই প্রেস করা, যদি এমন কোনো ডিসিশন নেয় যেটা হয়তো সরকার বুঝছে না জনগণের জন্য খারাপ হয়ে যাবে, সেটার গঠনমূলক বা কনস্ট্রাকটিভ একটা আহ, আপনার সমালোচনা করা। এরপর আর কি আছে, রাষ্ট্রের যেসব আমানত আছে, আমানত বলছে এই কারণে যে রাষ্ট্রের যেসব উপাদান আছে, এলিমেন্ট আছে বা সম্পদ আছে, সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা। আপনি মনে করেন হচ্ছে এই যে সরকারি অফিসের কথা বলি, যেহেতু আমরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি বা বিসিএস এর জন্য পড়াশোনা করছি, তো সেই আঙ্গিকেই বলি। ধরেন সরকারি অফিসে আপনি আপনার রুমে, আপনি সাপোজ একজন নবম গ্রেড অফিসার, সেটা প্রশাসন হোক, পররাষ্ট্র হোক বা পুলিশ হোক বা অডিট, ট্যাক্স, কাস্টম যাই হোক না কেন, তো আপনার একটা রুম থাকবে, আপনি সেই রুমে সরকার প্রদত্ত আসবাবপত্র ব্যবহার করবেন, আপনার টেবিল থাকবে, চেয়ার থাকবে, কম্পিউটার থাকবে, প্রিন্টার থাকবে, হয়তো স্ক্যানার থাকবে, আপনার রুমে এসি থাকতে পারে, আপনার ফ্যান থাকবে। তো এই সম্পদগুলো কিন্তু আপনার না, আবার আপনার। কিরকম? আপনার না এই অর্থে এগুলো আপনি পয়সা খরচ করে কিনেননি, কিন্তু কিনেছেন সেটা হচ্ছে সরকারের পয়সা বা জনগণের পয়সা খরচ করে। সো এগুলোর রক্ষণাবেক্ষণও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অনেকেই আছেন যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এসি চলছে, বিকালে বের হয়ে গেলাম, পরের দিন এসে লাগলে অফ করবো, সমস্যা নেই। বাট এগুলো কিন্তু অপচয়, সবসময় এগুলো আসলে খেয়াল রাখা যায় না, বাট খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখা বা জনগণের এই সম্পদ বা জনগণের টাকায় ক্রয় করা সম্পদ, এটা রক্ষা করাটাও কিন্তু আপনার একটা মূল্যবোধের মধ্যে পড়ে। সো যারা বলেন যে না, সুশাসনের মধ্যে মূল্যবোধ নিহিত নাই বা নৈতিকতা নিহিত নাই, আমি বলবো যে তারা আসলে মেইন থিমটা ধরতে পারেননি। সো আপনি জীবনের প্রতিটা স্টেপে যে কাজই করেন না কেন, সেটা সরকারি কর্মচারী হিসেবে হোক বা জনগণ হিসেবে হোক, সবগুলোর মধ্যে আপনার মূল্যবোধ নৈতিকতা নিহিত, এবং তার মাধ্যমেই কিন্তু সুশাসন এস্টাবলিশ করা প্রয়োজন। এবার আসি একটু গভর্নমেন্টের দিকে। গভর্নমেন্ট কি করতেছে? গভর্নমেন্ট হচ্ছে, তার একটা লেজিসলেচার আছে বা আইন বিভাগ আছে, যেটা আমরা জাতীয় সংসদ বলি। সেই আইন বিভাগ বা সংসদ থেকে আইন প্রণয়ন করা হয়। তো আইন প্রণয়ন করা হয় কাদের জন্য? ডেফিনেটলি জনগণের জন্য, জনগণকে পরিচালনা করার জন্য। যেখানে কোনো আইন নাই সেখানে কোনো শাসন থাকতে পারে না, আর যেখানে কোনো শাসন নাই সেখানে কখনোই সুশাসন এস্টাবলিশ করা তো দূরের কথা, চিন্তাই করা যাবে না। সো জনগণ আইন প্রণয়ন করার সময়ও অবশ্যই, সরি, সরকার আইন প্রণয়ন করার সময় অবশ্যই এমন কিছু আইন প্রণয়ন করা উচিত না যেটা জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী হয়। সো দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট এন্ড পিপল দুইটাই হচ্ছে ইন্টারকানেক্টেড বোথ ওয়েতে, এবং দুই পাশ থেকেই কিন্তু আপনার মূল্যবোধ নৈতিকতার একটা সন্নিবেশ করা প্রয়োজন। আদারওয়াইজ এই সেতুটা যেটা আমি বিল্ড আপ করলাম জনগণ এবং সরকারের মধ্যে, সেটা ভেঙে যাবে, সেটা কখনোই প্রিভেল করবে না। তো এখন কথা হচ্ছে, জনগণ কি সবসময় সুশাসন পাচ্ছে? বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা জিজ্ঞেস করি যে আমরা কতটুকু সুশাসন এস্টাবলিশ করতে পেরেছি বা গুড গভর্নেন্সে আমরা আসলে কতটুকু এগিয়ে যেতে পেরেছি, আপনাদের মতামত কি? আপনারা চ্যাট বক্সে রিপ্লাই করতে পারেন, বিকজ এটা সম্পূর্ণ হচ্ছে একাডেমিক একটা আলোচনা। এখানে কোনো পলিটিক্যাল সোশ্যাল কোনো মতামত আমরা দিব না। আমি একাডেমিক আলোচনার জন্য জাস্ট আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমি আমার মতামত দিব, যেটা এন্টায়ারলি নট বিইং অ্যান গভর্নমেন্ট অফিসার, এটা হবে আমার একজন একাডেমিয়া হিসেবে আমি এটা মতামত দিব। সো আমরা কতটুকু পেরেছি? আমরা কি সফল? 100% যদি আমরা ফুল ধরি, আমরা কত পার্সেন্ট যেতে পেরেছি? আপনাদের কি মতামত? আচ্ছা, আমি মাল্টিপল অ্যান্সার পেয়েছি, থ্যাংক ইউ যারা যারা পার্টিসিপেট করছেন। আচ্ছা, গুড গুড। আমি 0% থেকে শুরু করে 50-60% পর্যন্ত পেয়েছি। সামিউন ভাই, ক্লাসটি 6টা 35-এ শুরু হয়েছে বাংলাদেশ টাইমে। আপনি হয়তো খুব বেশি মিস করেননি, হালকা পাতলা হয়তো কথা মিস করেছেন, বাট এটা লেকচার ভিডিও থাকবে, আপডেটেড থাকবে, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ পার্টিসিপেট করার জন্য। আসলে আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমরা আসলে কতটুকু সফল হতে পেরেছি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, আমার মতামত আমি বলবো যে এখনো আমরা যে পর্যন্ত যাওয়ার কথা ছিল সে পর্যন্ত আমরা যেতে পারিনি। এখন আপনি যদি আমাকে বলেন ভাইয়া এটা তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেল, কোন পর্যন্ত যাওয়ার কথা ছিল? এখন 2009 সালে কারেন্ট যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু মোটামুটি যাত্রা শুরু করলো, ধরলাম জাস্ট 2009 একটা আমাদের রিভলিউশন হয়েছে, বিকজ 2009 আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে। কেউ কি বলতে পারবেন যেটা জনগণের একটা বড় অধিকার স্ট্যাবলিশ করেছে? 2009। এটা একটা প্রিলির প্রশ্ন এসেছে যে ওই আইনটা বা ওই অধিকারটা আমাদের মৌলিক অধিকার কিনা। একটু হিন্স দিয়ে দিলাম, এখন পারা উচিত।
সাদিয়া আপু, জিজ্ঞাসা প্রশ্ন কেন থাকবে, এটা তো হয়েছে আপনার। আচ্ছা, বাকিরা কিছু বলছেন না? দু একজন বলেছেন, থ্যাংক ইউ। ইয়েস, হ্যাঁ। তথ্য অধিকার আইন 2009, রাইট টু ইনফরমেশন, RTI, এইটা স্ট্যাবলিশ হয়েছিল, এবং যার মাধ্যমে আপনার জনগণের একটা বড় অধিকার সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছিল সরকার। আমি বলছি না যে এটা 100% রক্ষা হয়েছে এ পর্যন্ত, বাট তথ্য অধিকার বা তথ্য জানার যে অধিকার, সেটা অ্যাটলিস্ট সূচনা হয়েছিল 2009। সো তথ্য জানার অধিকার ব্যাপারটা কেমন, আসলে তথ্য বলতে কি বোঝায়? এখন আমি যদি বলি যে সরকার এখন মনে মনে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে তাতে সরকার মনে মনে কি চিন্তা করছে, অথবা USA, রাশিয়া, চায়না, এই যে ট্রায়াঙ্গুলার একটা আমাদের ডিলেমা আছে, বা কোনো ব্লকে আমরা জয়েন করব কিনা, সরকার এই মুহূর্তে এটা নিয়ে কি চিন্তা করছে। আমি একজন জনগণ হয়ে গিয়ে যদি শুধু জিজ্ঞেস করি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন তো আমরা এখন কি চিন্তা করছি, এটার কিন্তু কোনো এক্সাক্ট অ্যান্সার আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে বা সরকারের কাছ থেকে পাবেন না। বিকজ কনফিডেন্সিয়াল বলে একটা ব্যাপার আছে। কিছু ইনফরমেশন থাকে যেটা কনফিডেন্সিয়াল, আপনার সাথে চাইলেও শেয়ার করা যাবে না, যেটা দিয়ে সরকারের হয়তো ভাবমূর্তি নষ্ট হতে পারে, যেটা দিয়ে সরকারের কোনো গোপন নথি ফাঁস হয়ে যেতে পারে, বা সরকারের কোনো পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে। আপনারা জানেন এখন তো সোশ্যাল মিডিয়া খুবই ভাইব্রেন্ট, সবাই সবকিছু জানে। সো এরকম কোনো কিছু কখনোই সরকার আপনাকে জানতে দিবে না ডিরেক্টলি, যেটাতে অ্যাটলিস্ট সরকারের কোনো ক্ষতি বা দেশের কোনো ক্ষতি হবে। সো এরকম কনফিডেন্সিয়াল কিছু ইনফরমেশন বাদ দিলে বাকি যে ইনফরমেশন আছে সেগুলো জানার অধিকার ডেফিনেটলি আপনার আছে। তো এই অধিকার জিনিসটা কি আমরা এস্টাবলিশ করতে পেরেছি কিনা, সেটার জন্য সরকার আরো কিছু কার্যক্রম গ্রহণ করেছিল। আমরা একটু এক এক করে লিস্ট করি, দেখি কি কি কার্যক্রম সরকার নিয়েছে। আমাদের ছোটবেলায় যখন বাংলা সিনেমা টিনেমা দেখতাম, দেখতাম যে সরকারি অফিসে ফাইলপত্র নড়ে না, মানে ঘুষের টাকা ছাড়া বা ঘুষ না দিলে কোনো কিছু হয় না, এরকম অনেক কিছু ছিল। কাজের গতি স্লো, কোনো একটা জিনিস দিলে আহ, আপনার 2 বছরেও কোনো কিছু হয় না, বা 2 মাসেও কোনো কিছু ফাইল পাস হয় না, অনেক প্রবলেমেটিক ছিল। বাট দিনে দিনে এটা চেঞ্জ হচ্ছে। তো কিভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করাটা কিন্তু আসলে সরকারের একটা উদ্যোগ ছিল, যে উদ্যোগটাকে বলা হয় হচ্ছে APA, বা অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট। এই অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টটা কি আমি একটু ছোট করে ব্যাখ্যা করি, জেনে রাখেন, যেহেতু অনেকেই আপনারা সরকারি চাকরিতে আসবেন। সো দেশের নাগরিক হিসেবে জিনিসগুলো জানা দরকার, এগুলো আপনি বইতে টইতে পাবেন না, ডিটেলস নাই, এগুলো একটু আলোচনা করে ফেলি আগে, হ্যাঁ। অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট হচ্ছে একটা ইন্ডিকেটর, অর্থাৎ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। আপনি একটা চুক্তি করছেন কার সাথে? সরকারের সাথে। কিভাবে করছেন? মানুষ হিসেবে না, আপনি একটা অফিস হিসেবে করছেন, আপনি একটা প্রতিষ্ঠান হিসেবে করছেন। সত্য উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। মনে করেন আমাদের যতগুলো মন্ত্রণালয় বা বিভাগ আছে, 58টা আছে আমরা জানি। তো এই 58টা মন্ত্রণালয় বিভাগ প্রত্যেকেই মন্ত্রী পরিষদের সাথে বা ক্যাবিনেটের সাথে একটা এগ্রিমেন্টে যায় যে তারা আগামী অর্থ বছরে কি কি পারফরমেন্স বা কি কি কার্যক্রম পরিচালনা করবে, তার একটা এগ্রিমেন্ট করতে হয়। এগ্রিমেন্ট আবার দুইটা পার্টে ভাগ থাকে। একটা পার্ট থাকে হচ্ছে আপনার মৌলিক বা কম্পালসারি বা আবশ্যিক। আচ্ছা, আরেকটা থাকে হচ্ছে আপনার ওই মন্ত্রণালয় বা ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর ভিত্তি করে একটা পার্ট থাকে, যেটাকে পার্ট 2 বললাম, আমার এই মুহূর্তে নামটা মনে নাই। তো মৌলিক বা আবশ্যিক যে কার্যক্রম, এর মধ্যে বেশ কিছু অংশ আছে। যেমন সরকারি ওই প্রতিষ্ঠানটা জনগণের অধিকার এস্টাবলিশ করার জন্য রাইট টু ইনফরমেশনে কি কতটুকু ইন্ডিকেটর রেখেছে বা কতটুকু সে কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। সাপোজ মনে করেন আপনি একজন জনগণ, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন, গিয়ে বললেন যে আমি একটা পাওয়ার অফ অ্যাটর্নি করব, বা আমি একটা ভিসার আবেদনের জন্য, বা আমি একটা পুলিশ সার্টিফিকেট চাচ্ছি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আমার আসবে, এটার জন্য আমার কি কি করতে হবে। এই তথ্যটা যদি আপনাকে ওখান থেকে কেউ প্রদান না করে, ডেফিনেটলি এখানে আপনার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, আপনি ব্যবস্থা নিতে পারবেন। ওয়েট, কি ব্যবস্থা নিতে পারবেন সেটাই পরে আসতেছি। সো এইটা একটা ইন্ডিকেটর, রাইট টু ইনফরমেশন। তারপর আরেকটা ইনফরমেশন হচ্ছে আপনার সিটিজেন চার্টার। একটু লিখে দিই ছোট করে, সিটিজেন চার্টার। সিটিজেন চার্টারটা বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটা সরকারি অফিস, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, জেলা অফিস, বিভাগীয় অফিস, উপজেলা অফিস, ইউনিয়ন পর্যায়ে অফিস, যত অফিস আছে সব অফিসে একটা করে সিটিজেন চার্টার কিন্তু থাকে। কারা কারা সিটিজেন চার্টার দেখেছেন এর আগে, একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। আচ্ছা, অনেকেই দেখেছেন, গুড। যারা যারা দেখেনি তাদের জন্য একটু বলি, সিটিজেন চার্টার হচ্ছে ওই প্রতিষ্ঠান বা ওই সরকারি দপ্তরটা আপনাকে কি কি সেবা প্রদান করবে তার একটা লিস্ট, নট অনলি লিস্ট। সিটিজেন চার্টারের একটা
স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার ফলো করেই তৈরি করা হয়। তো এখানে আপনি কোন সেবা কত দিনের মধ্যে পাবেন, ওই সেবার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, ওই সেবাটা পাওয়ার জন্য আপনার কোনো ফি লাগবে কিনা বা বিনামূল্য কিনা, কত কার্য দিবসের মধ্যে পাবেন, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দেয়ার। ঠিক আছে? সো এইটাই হচ্ছে সিটিজেন চার্টার। সো ওই মন্ত্রণালয়ে সিটিজেন চার্টার আছে কিনা এটাও একটা ইন্ডিকেটর, যেটা মৌলিক পার্টের মধ্যে থাকবে। এরপর হচ্ছে আপনার NIS, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি বা জাতীয় শুদ্ধাচার কৌশল। কে কে এই নামটার সাথে পরিচিত? NIS, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, বা বাংলা বললে জাতীয় শুদ্ধাচার কৌশল। তো জাতীয় শুদ্ধাচার কৌশলটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটির একটা ইন্ডিকেটর। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, হোয়াট ইজ ইন্টিগ্রিটি? ইন্টিগ্রিটি কিভাবে ডিফাইন করব? আপনারা অনেকেই মনে করেন বা অনেকেই বলে যে একজন মানুষ অনেস্ট হইলেই তো তার ইন্টিগ্রিটি আছে, অনেস্ট ইন্টিগ্রিটি সেম জিনিস, বাট আমি বলবো না, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটার জন্য আমাদের মনে হয় একটা স্লাইড অ্যাড করা প্রয়োজন, আমরা একটু স্লাইড অ্যাড করি। এটা হিজিবিজি হয়ে যাচ্ছে, সো বেটার লেটস গেট এ নিউ স্লাইড। ওকে। তো অনেস্টি, অনেস্টির কত কয়েকটি উদাহরণ আমি দেই। মনে করেন আপনি হচ্ছেন কোনো ঘুষ নিচ্ছেন না, আপনি কোনো ঘুষ নেন না। নাম্বার টু, আর কি আছে অনেস্টির? আপনি সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ করেন, সম্পদের টেক কেয়ার করেন, এটা আপনার মধ্যে একটা অনেস্টি। নাম্বার থ্রি, আপনি কারো কাছ থেকে কারোকে ঠকান না বা কারোর সাথে অন্যায় কিছু করেন না। ওকে, এটাও আপনার একটা অনেস্টি। আর কি আছে? আপনি যত কেনা বেচা আছে বা যত প্রকিউরমেন্ট আছে, গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু কিনে, আমরা যে সরকারি দপ্তর পরিচালনার জন্য অনেক কিছু কিনতে হয়, টেন্ডারিং হয়, অনেক কিছু হয়। তো আপনি যাবতীয় প্রকিউরমেন্ট একদম অ্যাকর্ডিং করেন, সো প্রকিউরমেন্টে আপনি ওকে। এগুলো সবই কিন্তু আপনার অনেস্টির উদাহরণ, জাস্ট কয়েকটা দিলাম, এরকম তো আরো আছে। এবার এবার আসি ইন্টিগ্রিটি। ঘুষ নেন না, ভালো কথা। মনে করেন আপনি ঘুষটা নিচ্ছেন না, কিন্তু যে কাজটা আপনার একদিনে করে দেওয়ার কথা সেটা আপনি 3 দিনে করলেন। ওকে। আপনি সম্পদের টেক কেয়ার করেন, ঠিক আছে, কিন্তু সম্পদের টেক কেয়ার করতে গিয়ে যে কাজটা আপনার বিকাল 5টার মধ্যে শেষ হয়ে যায়, সাপোজ 9টা থেকে 5টা আপনি অফিস করলেন, কিন্তু আপনি করলেন কি না, দরকার নাই, আমি আস্তে ধীরে করি, রাত 8টা পর্যন্ত আপনি অফিসে থাকলেন। আপনি সম্পদের টেক কেয়ার করলেন, তাইলে 3 ঘন্টা যে আপনি এক্সট্রা এসি, লাইট, ফ্যান, কম্পিউটার চালাইলেন, সরকারের বিদ্যুতের অপচয় করলেন। আপনি কাউকে ঠকান না, খুব ভালো কথা, ওই যে ঘুষ নিন না এটার সাথে সম্পর্কিত। আপনি কাউকে ঠকালেন না, খুব ভালো কথা, কিন্তু আপনার যে কাজটা করে দেওয়ার কথা সেটা না করে আপনি তাকে কিছুক্ষণ ঘুরালেন, ঘুরায় তারপরে কাজটা করলেন। প্রকিউরমেন্ট, আপনি ঠিকমতো প্রকিউরমেন্ট করছেন, নর্মাল টেন্ডারিং অনুযায়ী আপনি কাজকর্ম করছেন, কিন্তু এমন কাউকে টেন্ডারটা দিলেন যে আপনার পরিচিত, হয়তো আপনার ভার্সিটির কেউ, যে হয়তো এখন ব্যবসা শুরু করেছে, বা হয়তো এমন কেউ যে হচ্ছে অন্যায়কারী বা দুর্নীতিবাজ, তাকে আপনি দিয়ে দিলেন জাস্ট মৌখিক পরিচয়ের কারণে। সো প্রকিউরমেন্ট ঠিক মতো করছেন, কোনো সমস্যা নাই, একদম A to Z নিয়ম অনুযায়ী, বাট কাজটা দিলেন এমন কাউকে যে আসলে দুর্নীতিবাজ বা আপনার কোনো পরিচিত, মানে স্বজনপ্রীতি করলেন। এখন বলেন, অনেস্টি ইন্টিগ্রিটি পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? রেসপন্স প্লিজ। সো এইভাবেই আসলে ইন্টিগ্রিটি কথাটা এসেছে, যে আসলে ইন্টিগ্রিটি আপনার মধ্যে কতটুকু আছে। আপনি তো যে কোনো একটা কাজ সাপোজ 1 ঘন্টায় শেষ হয়ে যায়, আপনি সেটা লেন্দি করতে পারেন চাইলে। আপনি ঘুষ নিচ্ছেন না, সবই ঠিক আছে, উদাহরণ দিয়ে সবই ব্যাখ্যা করছি। সো ইন্টিগ্রিটি এভাবেই আসে। এই জিনিসটাও কিন্তু ডিফাইন্ড বাই ইথিক্স অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ আপনার নৈতিকতা এবং মূল্যবোধ, এই দুইটা থেকেই কিন্তু আপনার এই ইন্টিগ্রিটিটা তৈরি হয় আপনার মধ্যে। আপনার মধ্যে যদি নীতি নৈতিকতা থাকে, কোনটা ভালো কোনটা খারাপ এই গুণটা থাকে, আপনি কখনোই একটা লোকের কাজ 1 ঘন্টায় যেটা হয়ে যায় সেটা 3 ঘন্টা লাগাবেন না। কাজ শেষ, ওকে শেষ, তাকে আপনি জিনিসটা দিয়ে দেন বা বুঝাই দেন। বা আপনার প্রক্রিউরমেন্ট করতে হবে, আপনি একদম অ্যাকর্ডিংলি করেন, ফ্রেশলি করেন, স্বচ্ছভাবে করেন, এবং যার পাওনা তাকেই দেন, আত্মীয় স্বজন প্রীতি করেন না। ব্যাস এইটাই হচ্ছে কথা। তো আগের স্লাইডে একটু ব্যাক যাই। এই NIS একটা ইন্ডিকেটর থাকে, অর্থাৎ আপনি জনগণের সাথে কতটুকু ভালোভাবে কাজ করেছেন, অর্থাৎ জনগণ বা যারা আপনার প্রতিষ্ঠানের বা মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার শব্দটা সম্পর্কে পরিচয় আছে কিনা আমি একটু বুঝাই বলি। স্টেক হোল্ডার বলতে বোঝানো হয় হচ্ছে, মনে করেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রত্যেক মন্ত্রণালয় কিন্তু অনেক কিছু ক্রয় বিক্রয় করে, কেনা বেচা করে। কারণ
অনেক কিছু কিনতে হয় অফিসের জন্য, গাড়ি কিনতে হয়, গাড়ি মেরামত করতে হয়, তারপরে হচ্ছে আপনার কাগজ কলম পেন্সিল এগুলো কিনতে হয়, টয়লেটিস কিনতে হয়, তারপর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কিনতে হয়। এগুলোর জন্য কিছু আপনার রেজিস্টার্ড বা আপনার মন্ত্রণালয়ের কিছু স্টেক হোল্ডার থাকতে হয়, বা কিছু মানে আপনার সাপ্লায়ার থাকতে হয় যারা হবে আপনার মন্ত্রণালয় রেজিস্টার্ড। ঠিক আছে? তাদের মধ্যেই হচ্ছে এই কাজগুলা বন্টন করতে হবে। আপনি সেটা না করে যদি বাইরের কারোর মাধ্যমে করেন, ইন্টিগ্রিটি নষ্ট হলো। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তো এই এনআইএস একটি ইন্ডিকেটর থাকে যে আপনি কতটুকু কাজ করলেন। তো কয়টা গেল? আরটিআই, সিটি, এনআইএস, এবং 4 নাম্বারটা হচ্ছে জিআরএস। কথা হচ্ছিল একটু আগে যে জনগণ কতটুকু সুশাসন পাচ্ছে, আপনি কতটুকু তথ্য পাচ্ছেন। তথ্য না পেলে আপনি দেন কি করবেন? সাপোজ আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করলেন, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমার কোথায় কি করতে হবে, বা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে। আপনি তথ্য পেলেন না, ওই লোক ঘুরাইলো আপনাকে, কি করবেন তাইলে? আপনি বাসায় ফিরে আসবেন, এসে ফেসবুকে স্ট্যাটাস দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্নীতিবাজ, কোনো কাজ করে না? দিতে পারেন, আপনার সে অধিকার আছে, কোনো সমস্যা নাই যদি এরকম হয়ে থাকে। কিন্তু সরকার একটা ব্যবস্থা করে রেখেছে আপনার, এই যে গ্রিভেন্স, আপনি যে গ্রিভেন্সটা পাইলেন, বা আপনি যে ক্ষুব্ধ হলেন বা সংক্ষুব্ধ হলেন, এটা তো আপনার অবশ্যই একটা রেমেডি আছে। সেটাকেই বলা হয় হচ্ছে গ্রিভেন্স রেড্রেস সিস্টেম, সরি, বা জিআরএস। অর্থাৎ আপনি যদি কোনো এক জায়গায় কোনো তথ্য না পান, বা কোনো কাজ আপনার কাছ থেকে ঠিকমতো যদি করে না দেয়, বা আপনার যদি কোনো একটা কাজ করতে হয়তো কোনো ফি লাগবে না, কিন্তু আপনার কাছে ফি রাখা হলো বা টাকা রাখা হলো, তখন আপনি কি করবেন? এটা কি প্রতিকার? একটা ছোট উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। আমাদের তো সবারই মোটামুটি বাপ চাচা যারা আছে গ্রামে বসবাস করেন, তারা কিন্তু আপনার জমি জমা সংক্রান্ত অনেক ঝামেলায় পড়েন। সো জমি নিয়ে প্রবলেম আমাদের দেশের একটা কমন প্রবলেম। সো আমি জমি বা ল্যান্ডের প্রবলেম দিয়ে উদাহরণটা দেই। আপনারা জানেন যে একটা না ই নামজারি বলে একটা ব্যাপার আছে। নামজারি শব্দটার সাথে কারা কারা পরিচিত, বা মিউটেশন শব্দটার সাথে কারা কারা পরিচিত? আচ্ছা, কয়েকজন দেখছি পরিচিত, বাকিরা না থাকলেও সমস্যা নেই, একটু ব্যাখ্যা করে দিই, জেনে রাখেন। মিউটেশনটা হচ্ছে আপনার একটা জমি, যেটা হচ্ছে আপনার নামে আপনি রেজিস্টার্ড করিয়ে নিলেন সরকারি পদ্ধতিতে। এটা এরকম হতে পারে, সাধারণত ধরেন আপনার বাবা বা দাদার জমি, তারা কেউ মারা গেছে, আপনি জমিটা আপনার নামে করিয়ে নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে হয়, আবার বিভিন্ন ক্লাসিফাইড আছে এখানে। তো এই নাম জারি মানে আপনার নামে জিনিসটা জারি করা হবে, এই আর কি। তো যে কোনো একটা মিউটেশন আপনার কাজ শুরু হয় হচ্ছে আপনার ইউনিয়ন পর্যায়ে থেকে, যেহেতু কোনো একটা গ্রামের জমি নিয়ে কাজ করবেন। ইউনিয়ন পর্যায়ে থাকে হচ্ছে আপনার ইউনিয়ন ভূমি অফিস বা ল্যান্ড অফিস, যেখানে একজন তহসিলদার থাকেন, তিনি এই কাজকর্মগুলো করে থাকেন। কেন লিখছি? কারণ আমাদের সিস্টেমটা বুঝতে হবে। এরপরে এই জিনিসটা চলে যায় হচ্ছে আপনার উপজেলা ভূমি অফিসে, যেখানে থাকেন একজন এসি ল্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি, যিনি একজন প্রশাসন ক্যাডারের সদস্য। এরপরে এটার আবেদনটা মেনলি উনি শেষ পর্যন্ত করে ফেলবেন ফাইনালি। সো এই দুইটা ফেজে আপনাকে এই কাজটা করতে হয়। প্রথমে হচ্ছে আপনার এসি ল্যান্ড বরাবর একটা অনলাইনে আবেদন করতে হয়, আবেদন করার পর এসি ল্যান্ড সেই কাজটা দিয়ে দেয় তহসিলদারের কাছে, যে চেক টেক করে রিপোর্ট দিতে হয়। রিপোর্ট টিপোর্ট দেওয়ার পর সবকিছু এভরিথিং ওকে থাকলে আপনি একটা ফি পরিশোধ করবেন, 1100 টাকা মনে হয় সামথিং। দেন এভরিথিং যদি ওকে হয়, আপনার নামে এই মিউটেশনটা কমপ্লিট হয়ে যাবে, আপনি অনলাইনে পেয়ে যাবেন সার্টিফিকেট। এই হচ্ছে টোটাল প্রসিডিওর। কিন্তু এক লাইনে আমি বলে ফেললাম কত সুন্দর করে, কিন্তু জিনিসটা এত সুন্দর না, বা জিনিসটা এত স্মুথ না। অনেক প্রবলেম ফেস করতে হয়। মনে করেন তহসিলদার, সে হচ্ছে জমির মাপ দিতে যাবে, মাপ দিতে গিয়ে দেখলো যে অনেক জমি, তো একটু ভয় টয় দেই, দেখি কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা, ভেরি কমন। বা তহসিলদার একটা রিপোর্ট দিল ভুল, ভুল দিয়ে বলল যে না, সে সাপোজ হচ্ছে 100 শতক জমির কথা বলছে, আসলে তার জমি আছে 90 শতক, 10 শতক কমাই দিল। আপনি তো পড়ে গেলেন বিপাকে। তো আপনি তো কিছু করতে পারছেন না, কি করবেন তাইলে? চলে গেলেন আপনি উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড স্যারের কাছে, এসিল্যান্ড মহোদয়কে গিয়ে বললেন যে স্যার, আমি তো এরকম 100 শতক জমি পাই, আমার তো সবই ঠিকঠাক আছে, আমার আমিন যে যে জমি মাপ করেছে সেও 100 শতক বলেছে, সবাই জানে, কিন্তু তহসিলদার আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারি নাই, তাই সে 90 শতক দিয়ে রিপোর্টটা সাবমিট করেছে। এসিল্যান্ড শুনলেন, শুনে বললেন কিছুই বললেন না, কিছুই করলেন না, বলে ঠিক আছে আপনি পরে আসেন, আমি দেখবো। কয়েকদিন পর দেখলেন আপনার নামজারির আবেদনটা খারিজ হয়ে গেছে, বা বাতিল করে দেওয়া হয়েছে। কি করবেন? কি করণীয় আছে আপনার? আছে, জিআরএস সিস্টেমে অনেক কিছু করণীয় আছে। জিআরএস সিস্টেমের মেইন জিনিসটা হচ্ছে, এটা যেতে হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে?
স্টেপ বাই স্টেপ হচ্ছে, আপনি যেহেতু ইউনিয়ন অফিসে আপনার প্রবলেমটা হয়েছে, সো ডেফিনেটলি আপনি উপজেলা অফিসে গিয়ে সেটা জানাবেন, আপনি সেটা করেছেন, সমস্যা নাই। কিন্তু কোনো বিচার পাননি বা কোনো সুবিচার হয়নি। সো আপনার জন্য অবশ্যই একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ইউএনও অফিস। চলে যাবেন আপনি ইউএনও অফিসে, সেখানে আপনার আবেদন করার অধিকার আছে। এই অধিকারটাই জিআরএস এর মাধ্যমে এস্টাবলিশ করা হয়েছে। আপনি আবেদন করবেন এসিল্যান্ডের নামেই, যে এসিল্যান্ডের কাছে যাওয়ার পরেও আপনি সেই সুবিচারটা পাননি। সাপোজ ইউএনও কিছু করলো না, কি করবেন তারপরে? অবশ্যই স্টেপ আছে। চলে যাবেন পরবর্তীতে ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে আপনি আবেদন করতে পারেন। যদি কোনো কারণে ওখানে না হয়, আপনার অধিকার আছে, আমি বারবার বলছি অধিকার আছে, এমন না যে আপনি যেই সুবিচার সব জায়গায় পাবেন, ঠিক আছে? কারণ আমরা ওই যে বললাম না, যে পর্যন্ত যাওয়ার কথা সে পর্যন্ত এখনো যেতে পারিনি, দ্যাটস ওয়াই এত প্রবলেম হয়। কিন্তু প্রবলেমটা আগের থেকে অনেক কমে গেছে অনলাইন বা ডিজিটাল ভার্সনের কারণে। আগে যদি 80% ক্ষেত্রে প্রবলেম হতো, এখন হয়তো সেটা হয় 50% বা 45%। বাট এটা এখনো 0% বা 10%-এ নামেনি, আমাদের আরো বহুদূর যেতে হবে, অনেক দিকেই আমরা পিছিয়ে আছি। ওকে, যেটা বলছিলাম, ডিসি অফিসে সাপোজ হলো না, ধরে নেন আপনার ওই বিভাগীয় কার্যালয়ে বা ডিভিশনাল কমিশনারের কার্যালয়ে যাওয়ার অধিকার আছে। সাপোজ সেখানেও হয়নি, আপনার অধিকার আছে হচ্ছে ডিভিশনাল কার্যালয় কার অধীনে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। সো জনপ্রশাসনে আপনার আবেদন করার অধিকার আছে। ধরেন সেখানেও হলো না, আপনার ক্যাবিনেটে বলারও অধিকার আছে। কিন্তু একটা কিন্তু থাকে, এত দূর পর্যন্ত কোন ব্যক্তি যেতে পারবে বা কয়টা ব্যক্তি যেতে পারবে? এত ঝামেলা এত হয়রানি কতজন করতে পারবে? এটা পসিবল হয় না। ম্যাক্সিমাম মানুষজন আবার এটা জানেও না। সেখানে দুইটা প্রবলেম, এক নাম্বার প্রবলেম এটা অনেকেই জানে না, এই জন্য টাকা পয়সা দিয়ে কাজ করায় ফেলে। আর নাম্বার টু, যারা জানে তারাও আবার অনেক সময় চিন্তা ভাবনা করে যে যদি ইউএনও না করে, যদি ডিসি না করে, যদি ডিভিশনাল কমিশনার না করে, তাহলে কি হবে? তার থেকে দরকার নাই, ইউনিয়নের তহসিলদারে টাকা দেই, আমার কাজ করে দিই। সো এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু এখনো পর্যন্ত সুশাসন এস্টাবলিশ করা যাচ্ছে না। এক, জনগণের ভুল। দুই নাম্বার, সরকারের কাজে যারা নিযুক্ত তাদের নৈতিকতা মূল্যবোধের অভাব। এই দুইটা কারণে এখনো পর্যন্ত আপনার এই হয়রানিগুলো হচ্ছে। আমার একটু এটা তো জনপ্রশাসন মন্ত্রণালয় বা প্রশাসন নিয়ে কথা বললাম, একটু আমার অফিস নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ কেউই কিন্তু এই লুপের বাইরে না। জাস্ট ছোট্ট একটু উদাহরণ দিয়ে শেষ করব এই পার্টটা। পররাষ্ট্রে কি হচ্ছে একটু বলি। পররাষ্ট্রে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার কার্যক্রম বেশ কয়েকটা আছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার কনসুলার সার্ভিস, ঠিক আছে, আর একটা হচ্ছে ওয়েলফেয়ার সার্ভিস। জাস্ট এ মিনিট ভাইয়া, আমরা এই আলোচনায় ব্যাক করবো, বাট একটা মিনিট পরে, একটা 1 মিনিটের ছোট্ট ব্রেক দেই, ঠিক আছে? দিব ব্রেক, 1 মিনিট একটা ব্রেক দিয়ে আমরা আবার রিটার্ন করি। অনেক কথাবার্তা হলো। ওকে গুড, 1 মিনিট, বেশি দিব না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম ব্যাক। 1 মিনিটের বিরতি নিয়েছিলাম, সবাইকে আবারও স্বাগতম। আমরা শুরু করে দেই। তো পররাষ্ট্র নিয়ে কথা বলছিলাম, আশা করি সবাই সাথে আছেন।
কনসুলার সার্ভিস, ওয়েলফেয়ার সার্ভিস, দুইটা সার্ভিস আছে। আমরা জনগণকে বেশ কিছু সার্ভিস দিয়ে থাকি। যেমন কনসুলার সার্ভিসের মধ্যে হচ্ছে বিভিন্ন অ্যাটেস্টেশন আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে, তারপর পাওয়ার অফ অ্যাটর্নি আছে, লেটার অফ ইন্ট্রোডাকশন আছে, নোট ভার্বাল ইস্যু করা আছে। সাপোজ আপনি বাইরে যাবেন, বিদেশে যাবেন, আপনার একটা নোট ভার্বাল ইস্যু করতে হয়, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। আপনার সাথে কেউ যাচ্ছে, যার জন্য একটা লেটার অফ ইন্ট্রোডাকশন প্রয়োজন হয়, সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয় দিবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা বাইরে যাওয়ার জন্য লাগে, সেটা হয়তো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সের কপিটা আমাদের কাছে আসে, দেন আমরা ওর উপর অ্যাটেস্টেশন করি, দেন আপনি ফ্রি টু গো। এরপরে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে। পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে আপনার আহ, বাংলা শব্দটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, একটা খুব মুখরোচক বাংলা শব্দ আছে পাওয়ার অফ অ্যাটর্নির, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমরা সংক্ষেপে পিওএ বলি তো, ওখান থেকে ওইটাই মনে আছে। মোক্তারনামা, মোক্তারনামা, সরি। পাওয়ার অফ অ্যাটর্নি একটা বাংলা আছে, আম মোক্তার নামা। যার সুন্দর করে ব্যাখ্যা যদি করি, সেটা হচ্ছে, মনে করেন আপনি দেশের বাইরে আছেন, আপনার একটা জমি আছে বাংলাদেশে, সেই জমিটা অন্য কেউ আপনার হয়ে বিক্রি করবে বা কিছু একটা করবে, সেটার জন্য আপনাকে ওই পাওয়ারটা অথরাইজ করে দিতে হবে। সো আপনি পাওয়ারটা ডেলিগেট করবেন কার মাধ্যমে? ডেফিনেটলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে, এবং ওইখানকার যে ভূমি অফিস তার সাথে লিয়াজো করে। সো এটা একটা বড় প্রসেস, এই প্রসেসটা বলা হয় হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা। তো এই কাজটার জন্য আমরা করে থাকি। এবার ওয়েলফেয়ার সার্ভিসে বলি। ওয়েলফেয়ার সার্ভিস হচ্ছে, আপনার মনে করেন আপনি বাংলাদেশের বাইরের যে মিশনে আছেন, যদি কোনো দেশে থাকেন, সেই দেশে আপনি যে কোনো বিপদে পড়লে ওই দেশের মিশনের হেল্প আপনি নেওয়ার অধিকার রাখেন। বা যদি খুব অন্যায় করে থাকেন, হয়তো আপনাকে মিশন হেল্প করতে পারবে না। সাপোজ আপনি গিয়েছেন হচ্ছে সোমালিয়াতে, সাপোজ জাস্ট উদাহরণ দিচ্ছি, সোমালিয়ায় গিয়ে কিছুদিন থেকে হুট করে ফাঁক দিয়ে চিপাচাপা দিয়ে বের হয়ে সাউথ আফ্রিকায় চলে গেছেন। বা আপনি গেছেন লিবিয়াতে বা আলজেরিয়াতে, একটু পরেই, কয়েকদিন পরে আপনি মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগর পার হয়ে চলে গেছেন ইটালি বা স্পেনে। সো এই যে হিউম্যান ট্রাফিকিং গুলো হচ্ছে, এটা করলে তো আপনারা ধরবে। ধরার পর আপনি কি করবেন? আমাদের মিশন বা এম্বাসি বা হাই কমিশনে যোগাযোগ করবেন, বলবেন আমাকে বাঁচাও। তো এই ক্ষেত্রে হাই কমিশন বা আমাদের বাংলাদেশের যে বাইরের মিশনগুলো আছে, তাদের কিচ্ছু করার থাকে না, বিকজ আপনি ডেফিনেটলি আইন ভঙ্গ করছেন। সো এই সব কিছু কেস বাদ দিলে বাকি যে কোনো ক্ষেত্রে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, ভিসা পাচ্ছে না, বা কোনো প্রবলেম হয়েছে, বা কোনো মিথ্যা মামলায় আপনি ফেসে গেছেন, ডেফিনেটলি আপনি হাই কমিশন বা এম্বাসির সহায়তা নিতে পারবেন, এবং এটা 100% হেল্প করা হয়। এরপর মনে করেন বিদেশে কেউ একজন মারা গিয়েছে বাংলাদেশি, তার লাশটা দেশে ফেরত পাঠানো হবে, ঠিক আছে? এর পুরো কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে। সো এই যে কনসুলার এবং ওয়েলফেয়ার সার্ভিসগুলো বললাম, আরো কয়েকটা আছে, আমার পুরোপুরি সব এখন খেয়াল নাই, এই জন্য বলতে পারছি না। তো এই কাজগুলোতেও কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা আছে, আর যেখানেই জনগণের সাথে সম্পৃক্ততা আছে, সেখানেই চলে আসে সততা এবং ইন্টিগ্রিটির প্রশ্নের কথা। অর্থাৎ আপনার যারা এইখানে কাজ করছে বা এই দায়িত্বে আছে, তারা আসলে কতটুকু অনেস্ট, সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তো আমি এরকম সিমিলার দু একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। যেমন আমি তখন ফরেন সার্ভিস একাডেমিতে ট্রেনিং করতেছি, এর মধ্যে একজন পরিচিত এক বুয়েটের বড় ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে তার এক ফ্রেন্ড, তার ছোট বোন, সে একজন চাইনিজ লোককে বিয়ে করেছে। তো সেই লোক এখন বাংলাদেশে আছে। ওই মেয়েটাকে বিয়ে যেহেতু করেছে, সেই চাইনিজ লোক এখন চায়নায় চলে যাবে, এই জন্য মেয়ে ভিসার জন্য আবেদন করেছে এম্বাসিতে, চাইনিজ এম্বাসিতে। তো চাইনিজ এম্বাসি থেকে বলেছে ভিসা টিসা সবই দেওয়া হবে, শুধুমাত্র আমাদের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, এই দুইটা থেকে একটা প্রত্যয়ন লাগবে। তো আইন মন্ত্রণালয়ে গিয়েছে, সেটার প্রত্যয়ন পেয়ে গেছে। এরপর ওটার উপর একটা রি অ্যাটেস্টেশন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তা আমাদের এখানে আসার পর নাকি গেটে সামহাও বা কারা কারা যেন তাকে বলেছে ওখানে, মানে বেশ কিছু দালাল থাকে তো ঘোরাফেরা করে এগুলা, তারা নাকি বলেছে যে চাইনিজ লোকের ভিসার জন্য তো কোনো অ্যাটেস্টেশন আমরা দেই না, বা চাইনিজ বিয়ে করছেন কেন, ব্যাংক সাপ এগুলা খাবেন যে, মানে এরকম কিছু পার্সোনাল প্রশ্ন তাকে করে হ্যারাস করেছে। তো এরকম খবরটা আসার পর আমি তো খোঁজ নিলাম যে আসলে এরকম তো হওয়ার কথা না। বাট হয় হয় না আমি তা বলবো না, এরা সব হচ্ছে বাইরের দালাল। তো আমি হচ্ছে ওই সময় তো একাডেমিতে ট্রেনিং করছি, আমি তো অফিসে নাই মন্ত্রণালয়ে। তো কনসুলার সার্ভিসে যে অফিসারটা আছে আমার সিনিয়র, ওনার সাথে আমি যোগাযোগ করলাম, বললাম যে স্যার এই কাহিনী হয়েছে, সো হোয়াট টু ডু। তো উনি খুবই জেনারেস, উনি বললেন যে ওনাকে ডিরেক্টলি আমার সাথে দেখা করতে বলো, তাহলে আমি এটা শুনি কি হয়েছে। পরের দিন উনি গেলেন, এবং সুন্দর হাফ 1 আওয়ারের মধ্যে তার ঝামেলা টামেলা সব শেষ। সো এটা দ্বারা কি বুঝলাম? ব্যাপারটা হচ্ছে দুর্নীতিবাজ সব জায়গায় আছে, দালাল সব জায়গায় আছে, তাদের কারণে প্রবলেম গুলো হয়, নাম্বার 1। নাম্বার 2, কয়জন আছে যারা এরকম ভিতরে কারোর সাথে যোগাযোগ করে এই সেবাটা পাবে? অনেকেই আছে এরকম কোনো লিঙ্ক নাই, যোগাযোগ নাই, সো তারা সেবাটা পায় না, হয়রানিমূলক কার্যক্রম করা হয়, এবং শেষ পর্যন্ত কি দিয়ে পার পায়? কিছু নগদ অর্থ দিয়ে পার পায়, ঠিক আছে? সো আমি লাস্ট 10 মাস মিনিস্ট্রিতে কাজ করেছি বা মন্ত্রণালয়ে কাজ করেছি সাধারণ সেবা শাখায়।
যার আন্ডারে মিনিস্ট্রির সিকিউরিটি এবং আরো কিছু অংশ ছিল। তো এই সাধারণ সেবা শাখায় কাজ করার সময় আমি প্রতিনিয়ত এই জিনিসটা মানে আমি করেছি, ইন্সপেকশন করেছি। এবং আমি নিজে থেকে কয়েকজন দালাল ধরছি, আমাদের মন্ত্রণালয়ের কিছু কর্মচারীদেরও ধরছি, ডেইলি বেসিস চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা এই কাজের সাথে জড়িত, এবং তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা আমি করে এসেছি। যাই হোক, এটা আমি করেছি, এই ব্যাপারটা এস্টাবলিশ না করে আমি বলতে চাই এটা সবার করা উচিত, সবার এগিয়ে আসা উচিত। যে কোনো পর্যায়ে দুর্নীতি, যে কোনো পর্যায়ে অন্যায়, এটা প্রতিরোধ করতে পারলেই দেখবেন আপনার 50% সুশাসন এস্টাবলিশ হয়ে গেছে। বাকি 50%-এর জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। ব্যাপারটা এরকম, নাথিং এলস। বিকজ সরকার কখনো একা পারবে না, জনগণ কখনো এরকম চিল্লায় একা পারবে না। প্রতিটা ক্ষেত্রে আসলে আমাদের মধ্যে নৈতিকতা মূল্যবোধ না থাকার কারণে সুশাসনটা আমরা এস্টাবলিশ করতে পারছি না। এটার দায়ভার গভর্নমেন্টকে দিতে পারবেন না, এটার দায়ভার জনগণকে দিতে পারবেন না। বোথ দায়ী এটার জন্য। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের সাথে ভ্যারি করতে পারে। সো এই যে নৈতিকতা মূল্যবোধ সুশাসন, এই 10 মার্কের একটা ছোট্ট পার্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে? এটা তো না দিলেও হইতো। যে সাপোজ বাংলায় 5 নাম্বার বাড়ায় দেন, ইংরেজিতে 5 নাম্বার বাড়ায় দেন, বা সাধারণ জ্ঞানে 10 নাম্বার বাড়ায় দেন, 200 মার্ক ফিল আপ করতে তো খুব বেশি কষ্ট হয় না। আবার দেখেন, এই 10 নাম্বারে যে নৈতিকতা, এটা কিন্তু রিটেন পার্টও আপনার নাই, ভাইভাতেও নাই। সো কেন এখানে দেওয়া হয়েছে? একটা কারণে দেওয়া হয়েছে, আপনার মধ্যে যেন অ্যাটলিস্ট এই জিনিসগুলা রাইজ করে, বিল্ড আপ করে। আপনার নৈতিকতার সংজ্ঞা মুখস্থ করতে হবে না, আপনার ম্যাকাইভারের সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই। সুশাসন নিয়ে ম্যাককরণী কি সংজ্ঞা দিছে এগুলো মুখস্থ করে জাস্ট উগরায় দেওয়া হবে। আর আপনি যদি ভিতরে না নিতে পারেন, নাথিং এলস ম্যাটার্স। ঠিক আছে, ব্যাপারটা এরকম, মানে ব্যর্থতায় চলে যাবে। সো আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া, মানে জাস্ট একটু, যেহেতু আপনাদের আগে আমি সিভিল সার্ভিসে জয়েন করেছি, সেই এন্ড থেকে একটু রিকোয়েস্ট করতে পারি আপনাদেরকে, যে এই জিনিসগুলো আত্মস্থ করেন, নট মুখস্থ। এটা মুখস্থ আমরা করব জাস্ট পরীক্ষার জন্য, বাট ব্যাপারটা আত্মস্থ করেন, নিজের মধ্যে নেন। যে যতটুকু পারি আমরা, ঠিক আছে, যে পর্যায় থেকে, আমি হয়তো আমার পর্যায় থেকে একটু করলাম, আপনি আপনার পর্যায় থেকে একটু করলেন, অন্য একটা ব্যক্তি তার পর্যায় থেকে একটু করলো, ধীরে ধীরে চেঞ্জগুলো আসবে। আমরা কিন্তু আগের থেকে ডেভেলপ হয়েছি, আগের থেকে সুশাসন এস্টাবলিশ করতে পেরেছি। হুম, কিন্তু 100% যেতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে, এইটাই হচ্ছে কথা। যাই হোক, তো সুশাসন এবং গভর্নেন্স নিয়ে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, অন্য মিলে নিয়েন না কেউ কোনো কিছু, এটা আসলে আমাদের মধ্যে রাখা উচিত। ডেফিনেটলি দ্যাটস ওয়াই এত কিছু করা। আচ্ছা, এখন আমরা একটু আমাদের ক্লাসের দিকে ব্যাক করি। এগুলোও ক্লাসের পার্ট ছিল, বাট আপনাকে সুশাসনটা আমি একটু বুঝালাম যে আসলে কিভাবে জিনিসটা ডেভেলপ হয়, এবং বর্তমান সরকার কতটুকু এটা নিয়ে কাজ করছে। এই অংশগুলো কিন্তু আপনি আপনার লিখিত পরীক্ষাতেও কাজে লাগাতে পারবেন, যে বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সফল। বাংলাদেশ অ্যাফেয়ার্সে প্রশ্ন আসতে পারে, বা এরকম যে কোনো জায়গায় ভাইভাতে প্রশ্ন করতে পারে। দেন এটা কিন্তু আপনার ভাইবা বা লিখিত একটা পড়া হয়ে গেল, যে সরকার কি কি কাজ করেছে, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারলেন। আমরা এখন আসি একটু স্লাইড গো থ্রু করবো, স্লাইডে কি কি আছে, ঠিক আছে? লেটস গো। সুশাসনের গুরুত্ব আমি অলরেডি বলে ফেলছি ভাইয়া, এগুলো জাস্ট হচ্ছে বুকিশ কথাবার্তা, একটু দাগিয়ে দেই। হালকা পাতলা পড়ে যাবেন যে সামাজিক ক্ষেত্রে কি দায়িত্ব আছে, সরি, সামাজিক ক্ষেত্রে কি ইম্পর্টেন্স আছে, যেমন আপনার সুষ্ঠু সমাজ গঠন, সাম্য প্রতিষ্ঠা, এগুলো জাস্ট রিডিং পড়ে ফেলেন, এগুলো নিয়ে কথার কিছু বলার নাই। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্লা ব্লা ব্লা, এটা রিডিং পড়ে ফেলেন। সুশাসনের বিশ্লেষণাত্মক আলোচনা, যেমন সুশাসন প্রতিষ্ঠা হলে কি উপকারটা আমাদের হচ্ছে সেটা একটু দেখি। রাষ্ট্রীয় সকল দিকে সুশাসন হবে, জাতীয় রক্ষায় হবে, দুর্নীতি প্রতিরোধী সুশাসন আমরা কাজ করতে পারবো। প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর জন্য, যেমন এই যে একটু আগে ই মিউটেশন বা নামজারির কথা বললাম, সেটা কিন্তু প্রশাসনের একটা কাজ, সেটা বাড়ানোর জন্য কিন্তু সুশাসন দরকার হবে। মৌলিক অধিকার জনগণের রক্ষা করার জন্য দরকার হবে। দেশপ্রেম, সুশাসন একটা একটার সাথে জড়িত। আপনি রাষ্ট্রের প্রতি প্রেম থাকলে ডেফিনেটলি আপনার নৈতিকতায় আপনি অবশ্যই অটল থাকবেন, আপনি কোনো কারণেই অন্যায়ের সাথে আপোষ করবেন না। স্বাধীন বিচার বিভাগ, গঠনমূলক চিন্তাভাবনা, আর্থসামাজিক, সো বুঝতেই পারতেছেন যে সুশাসনের মাধ্যমে কি কি করা প্রয়োজন, করা যায়। মূল্যবোধ শিক্ষার গুরুত্বটা কি? আপনাকে কেন মূল্যবোধ শিক্ষা করতে হবে? দেখেন, অলরেডি এখানে স্লাইডে যা যা আছে, আমার মুখের কথায় সবই আমি বলে ফেলছি। যেমন আপনার সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য মূল্যবোধ দরকার, তা না হলে আপনি মূল্যবোধ না থাকলে ন্যায় বিচার করতে পারবেন না। আপনি বিভিন্ন প্রলোভনে পড়ে যাবেন এবং দেখবেন বিচার করতে পারছেন না। কর্তব্যবোধ আপনার কতটুকু করা উচিত, আপনার মূল্যবোধই নাই, আপনি কিভাবে কর্তব্যবোধের কাজ করবেন? আপনার মধ্যে সহনশীলতা আসবে না, আপনি অন্যকে ফিল করতে পারবেন না, আপনার মধ্যে এমপ্যাথি তৈরি হবে না। ডু ইউ নো হোয়াট ইজ এমপ্যাথি? সিম্প্যাথি, এমপ্যাথি, এগুলো সম্পর্কে তো মনে হয় একটা আইডিয়া আছে, না থাকলে বলবো, সমস্যা নাই। আচ্ছা, না থাকলে সমস্যা নেই। সিম্প্যাথি হচ্ছে আপনার অন্যের জন্য সহমর্মিতা বা সহনশীলতা শো করা, বা সহানুভবতা প্রদর্শন করা। যেমন কারো একজন মা মারা গেছে, বা হয়তো
কেউ একটা চাকরি হারিয়েছে, বা কারো হয়তো কোনো একটা বড় লস হয়ে গেছে। আপনি গিয়ে তাকে বললেন, থাক মন খারাপ করো না, হয়ে যাবে হয়ে যাবে, যাক, সহমর্মিতা বা সিম্প্যাথি দেখালেন তার প্রতি। আবার আপনি করলেন কি, যার মা মারা গেছে, আপনি একবার ফিল করার চেষ্টা করলেন যে ওই মানুষটার এখন মা নাই, আমারও যদি না থাকতো তাহলে কি হতো, আমি কেমন বোধ করতাম। তখন আপনি যদি ওই ফিলটা করেন যে আমার তো সারা দুনিয়া অন্ধকার হয়ে যাইতো, যে মা মারা গেছে, কি করব, কোথায় যাব, কার কাছে যাব। সো ওই ফিলটা যদি তখন আপনি অনুভব করতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তিটা আসলে কোন কন্ডিশনে আছে। হসপিটালে গেলে সব থেকে এমপ্যাথির ব্যাপারটা বেশি বোঝা যায়। যেমন হসপিটালে বিভিন্ন রকম মানুষ আসে, কারো হয়তো চোখের সমস্যা, কারো হয়তো নাকের সমস্যা, কারো শ্বাসকষ্টের সমস্যা, কারো হয়তো ক্যান্সার হয়েছে, কারো হয়তো লিউকেমিয়া হয়েছে, কারো হয়তো আপনার ফুসফুসের সমস্যা, কারো হার্টে হয়তো প্রবলেম, কেউ স্ট্রোকের রোগী। আপনি জানেন না কার কি সমস্যা, প্রত্যেকেই বিভিন্ন টেনশনে আছেন। একজন ডাক্তার বা যে ডাক্তার থাকে তার কিন্তু প্রতিটা রোগীরই ব্যাপারটা বা তার অবস্থানটা বুঝেই ট্রিটমেন্ট করতে হয়। এই জন্য বলা হয় ডাক্তারের মধ্যে এমপ্যাথি ব্যাপারটা সব থেকে বেশি থাকা উচিত। নট লাইক দ্যাট যে অন্য কারো থাকবে না, একজন সরকারি কর্মকর্তা থাকবে না, একজন ইঞ্জিনিয়ারের থাকবে না, বা একজন আমলার থাকবে না, তাদেরও থাকা উচিত। বাট কথায় কথায় বলা হয় কথাটা যে ডাক্তারের মধ্যে সব থেকে বেশি থাকা উচিত। বিকজ যার রোগ হয় বা যার শরীর খারাপ হয়, মানে তার মতো করে ফিল করতে না পারলে অন্য কেউ বুঝতে পারে না। সাপোজ আমার জ্বর, আমার কাশি, আমি কষ্ট পাচ্ছি, আপনি কিন্তু আমারটা ফিল করতে পারবেন না। কিন্তু ফিল করার চেষ্টা করাটা, যে ওর তো এই শরীরটা খারাপ, এটা যদি আমার হতো আমার কি হতো, ওইটাকেই বলা হয় হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ অন্যের জায়গায় নিজেকে বসিয়ে আপনি চিন্তা করবেন, তাহলেই আপনি এমপ্যাথিটা ফিল করতে পারবেন। তো এই এমপ্যাথিটা কিন্তু এমনি এমনি আসে না, এটাও কিন্তু ডেফিনেটলি আপনার মধ্যে কতটুকু নীতি নৈতিকতা আছে বা আপনার মধ্যে কতটুকু মূল্যবোধ আছে তার উপর ডিপেন্ড করে। ব্যক্তিত্বের বিকাশ বুঝেই নিছেন, এগুলা মূল্যবোধ না থাকলে হবে না। জবাবদিহিতা, আপনার মধ্যে অবশ্যই অ্যান্সারেবিলিটি থাকতে হবে। আপনি অবশ্যই কারো প্রতি অ্যান্সার দিতে হবে, আপনি যা যা করলেন তার উত্তর দিতে হবে, যেটা কেন করলেন, এটা কি কারণে হলো। সো এটাও মূল্যবোধের মাধ্যমে তৈরি হয়। শৃঙ্খলাবোধ, আইনের শাসন। সো মূল্যবোধ না থাকলে এর কোনোটাই সম্ভব না, একবার পড়ে নিবেন। আচ্ছা, সুশাসন প্রতিষ্ঠায় বলছিলাম যে জনগণেরও কিন্তু কিছু কার্যক্রম পরিচালনা করার আছে। সরকার একা পারবে না, জনগণেরও করতে হয়। তো জনগণের যা যা করতে হয় একবার একটু রিডিং করে নিয়েন। আমি মোটামুটি অনেক কিছুই বলছি, বাকিটা আপনারা দেখে নিয়েন, হ্যাঁ। আচ্ছা, এটা একবার রিডিং পড়েন, সমস্যা নাই। জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষার প্রভাব, একবার রিডিং, জাস্ট নাথিং এলস। একবার রিডিং, যেখানে যা মার্ক করতেছি তাই পড়েন, বেশি পড়ার দরকার নাই, এবার কম পড়ারও দরকার নাই। এটাতেও তাই ভাইয়া, একবার রিডিং, জাস্ট চোখ বুলায় যাবেন, আর কিচ্ছু না। আচ্ছা, সমাজের মূল্যবোধ শিক্ষা এবং সুশাসন উপাদানের গুলার প্রতিষ্ঠা, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আমি একটু স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে হুবহু প্রশ্ন আসতে পারে, বা বিগত বিসিএস এ মাঝে মধ্যে প্রশ্ন এসেছে। যেমন আপনাকে প্রশ্ন দিতে পারে, জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য কি। চারটা অপশন, তার মধ্যে মৌলিক স্বাধীনতার উন্নয়ন আছে। সো এইটা ইম্পর্টেন্ট, মানে এইটা অ্যান্সার হবে। তো এইভাবে একটু এটা পড়বেন, এটা একটু বেশি বেশি করে পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। সুশাসন প্রতিষ্ঠা সহজ হয় কখন, যখন রাষ্ট্র ব্যবস্থায় স্বচ্ছতা আনলে। সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি, দুর্নীতি। অর্থাৎ এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই আছে এখানে ম্যাক্সিমাম, বাকিটা আমরা অ্যাড করেছি। যেমন সুশাসন বাধাগ্রস্ত কখন হয়, আইনের শাসন না থাকলে, এটাও প্রিলির প্রশ্ন। সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে নিয়ম নীতি বা আইনের শাসন এস্টাবলিশ করা। তারপর একটি দেশের প্রকৃত সুশাসন কখন গড়ে ওঠে, যখন আপনি রাজনৈতিক কর্তব্য ঠিকমতো করবেন, সামাজিক কর্তব্য ঠিকমতো করবেন। সো এই স্লাইডটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। একটা পোল কোশ্চেন আছে, বাট পোল কোশ্চেনটা আমি আর লঞ্চ করতে চাচ্ছি না, দরকার নাই ভাইয়া। কমিশন অন গ্লোবাল গভর্নেন্স কত সালে সুশাসনের ধারণার উপর জোর দেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, গত ক্লাসে আপনারা মনে হয় সুশাসনের উপাদানগুলো পড়েছিলেন, রাইট? একটু রেসপন্স করেন। আচ্ছা, গুড গুড, তাহলে তো হয়ে গেছে, ঠিক আছে। ওইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সুশাসনের উপাদান প্রায় প্রতিবারই একটা একটা করে আসে। যে ইউএনডিপির মতে কয়টা, আইএফ এর মতে কয়টা, বা আপনার হচ্ছে ইউনিসেফ এর মতে কয়টা, জাতিসংঘের মতে কয়টা। তো ওইগুলো হচ্ছে আপনার কিন্তু ওখান থেকে পড়তে হবে। আচ্ছা, কমিশন অন গ্লোবাল গ্লোবাল গভর্নেন্স কত সালে সুশাসন ধারণার উপর জোর দেন, এটা হচ্ছে 1995 সালে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন, এটা হয়তো আপনার আগে স্লাইডে ছিল না। ই গভর্নেন্স এবং সুশাসন, আমি এখন একটু ই গভর্নেন্স নিয়ে কথাবার্তা বলবো হালকা পাতলা। স্লাইডে যা আছে থাকুক, আমার কথাগুলো শোনেন। এতক্ষণ পড়লাম গুড গভর্নেন্স, এখন আসছে ই গভর্নেন্স। হোয়াট ইজ ই গভর্নেন্স? ই মানে হচ্ছে আপনার ইলেকট্রনিক গভর্নেন্স, যেমন ইমেইল ইলেকট্রনিক মেইল, তাই না?
সবকিছুর মধ্যেই আমরা এখন চলে আসতেছে, বা ইলেকট্রনিক ব্যাপারটা চলে আসতেছে। সো গভর্নেন্সের মধ্যে কেন আসবে না? সো আপনারা এখন একটু চিন্তা ভাবনা করেন যে আজ থেকে জাস্ট 20 বছর আগে বা 15 বছর আগে আমরা যতটুকু গভর্নেন্স করেছি আর এখন যতটুকু গভর্নেন্স করছি তার মধ্যে কি পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে। এখন আগে বলি গভর্নেন্স কি। সরকার জনগণের সেবা করার জন্য বা জনগণকে শাসন করার জন্য বা শাসিত করার জন্য রাষ্ট্রের সর্বস্তরে অনলাইন বা ডিজিটাল সিস্টেম নির্ভর একটা ব্যবস্থা তুলে ধরাকেই বলা হয় হচ্ছে গভর্নেন্স। যেমন আপনারা আগে ধরেন 30 বা 32 বা 31 বিসিএস এর সময় হচ্ছে আপনার আবেদন করার সময় কি করতেন? সরকারি কর্ম কমিশন থেকে একটা ফর্ম কিনে নিয়ে আসতেন, সেই ফর্মে ফিল আপ করে হাতে হাতে কাগজে কলমে জমা দিতেন। বা সাপোজ আপনি কোনো একটা চাকরির পরীক্ষায় আগে কি করতেন, ফর্ম কিনে আনতেন, অ্যাপ্লিকেশন ফর্ম কিনে তারপর পোস্ট অফিসে একটা স্ট্যাম্প লাগিয়ে তারপর জমা দিতেন। কত মানে সুন্দর প্রসেস ছিল। যাই হোক, এখন কি করছেন বিসিএস এর আবেদনে? সুন্দর করে আপনি চলে যাচ্ছেন টেলিটক.com.bd, এই ওয়েবসাইটে চলে যাচ্ছেন bcs.টেলিটক। সেখানে গিয়ে আপনি সুন্দর করে আপনার সবগুলো ক্লিক ক্লিক করে করে উইদিন 10 মিনিটস আপনার অ্যাপ্লিকেশন জমা শেষ। আপনি একটু পরে অনলাইনে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেন এবং আপনি এরপর অ্যাডমিটও ডাউনলোড করে ফেলতেছেন। সো এইটা একটা নর্মাল উদাহরণ দিলাম। এবার আপনি অন্যান্য উদাহরণে আসি। সাপোজ এই যে একটু আগে আমি মিউটেশন বা নামজারির কথা বললাম, এটা আগে হাতে কলমে হতো, মুখে মুখে বা কাগজে কলমে হতো। এখন পুরোটা হয়ে গেছে অনলাইনে। অনলাইনের মাধ্যমে আপনি নিজে ট্র্যাক করতে পারছেন যে আপনার আবেদনটা কোন স্টেজে আছে। বা মনে করেন আপনারা যে কিছুদিন আগে এই যে করোনার একটা মহামারী চলে গেল, এই করোনার সময় কিন্তু আমরা বিভিন্ন সময় টিকার জন্য আমরা কিন্তু অনলাইনেও বুকিং দিতে পারতাম যে আপনি অমুক দিন অমুক সিরিয়ালে গিয়ে টিকাটা দিবেন। ইভেন পুরা আপনার করোনার ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমেই, সুরক্ষা সেবা.com এটার মাধ্যমে। সো এই যে কয়েকটা উদাহরণ দিলাম, এগুলো হচ্ছে আপনার গভর্নেন্স। অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করার জন্য বা জনগণ এবং সরকারের মধ্যে ডিস্টেন্সটা কমিয়ে আনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারকেই বলা হয় হচ্ছে গভর্নেন্স। যেন জনগণ খুব দ্রুত যে কোনো একটা জায়গায় বসেই তার সকল সেবা পেতে পারে। তো এইটার জন্য বাংলাদেশ সরকার সব থেকে যে বেশি ব্যবস্থাটা নিয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সার্ভিস বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার। কারা কারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নাম শুনেছেন এবং বাংলাদেশে কতগুলো এখন বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, কেউ কি বলতে পারবেন? সংখ্যাটা আমার নিজের এখনো খেয়াল নাই, বাট হিউজ, বড় একটা অ্যামাউন্ট। কতগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বাংলাদেশে আছে? আচ্ছা, আমি এখনো পর্যন্ত উত্তর পাই নাই, তার মানে আপনারা অনেকেই কনফিউজ। ওকে, ফুড ফর থট দিয়ে দিলাম। কতগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বাংলাদেশে আছে খুঁজে বের করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবেন, অনলাইনে পাবেন, বা সরকারের ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাওয়ার কথা। নিয়ারলি 6000 প্লাস আমার জানা মতে। এক্সাক্ট সংখ্যাটা আমার জানা নাই। আচ্ছা, একজন ভাইয়া বলেছেন 6800, 6686 হতে পারে ভাইয়া, আমি 6000 প্লাস জানতাম। এক্সাক্ট আমার জানা নাই। হোয়াট এভার, এটা একটু দেখে নিবেন। তো ইউনিয়ন ডিজিটাল সেন্টারটা কি আসলে? এটা প্রতিটা ইউনিয়ন পরিষদে একটা করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার দেওয়া হয়েছে, যেখানে কয়েকটা কম্পিউটার, কিছু প্রিন্টার, স্ক্যানার, এইটা এবং একটা সুন্দর ব্রডব্যান্ড বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে একটা অফিস দেওয়া হয়েছে। এখানে এসে ইউনিয়নের বা গ্রামের জনগণ সব সবকিছু সেবা অনলাইনে পাবে। কোনো কিছু আবেদন করবে, অনলাইনে আবেদন করবে। কোনো আপনার হয়তো বৃত্তির টাকা বা কোনো কিছুর টাকা পাবে, সেখানে হয়তো আপনার বিকাশ বা নগদের কোনো আউটলেট আছে, সেখান থেকে সে পাচ্ছে। সো এইভাবে সবকিছু ডিজিটালাইজ করার মাধ্যমেই সরকার চেষ্টা করছে গভর্নেন্স স্ট্যাবলিশ করা। তো গভর্নেন্সের সংজ্ঞা আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক সংজ্ঞা দিয়েছে, জাতিসংঘ সংজ্ঞা দিয়েছে। এইসব সংজ্ঞা টঙ্গার মধ্যে ভাই আমি যাচ্ছি না, এগুলো নিজেরা পড়ে নিতে পারবেন। আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এবার একটু পাশের দেশের দিকে তাকাই। ভারতের একজন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনি গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলে অভিহিত করেছেন কিছুদিন আগে। তো তার যে স্মার্ট, এই যে 5টা লেটার আছে, SMART, তাই দিয়ে সে কিছু ডিফাইন করেছে 5টা শব্দকে। যেমন সিম্পল, মোরাল, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল এবং ট্রান্সপারেন্ট। খেয়াল করেন, সিম্পল মানে সহজ, সবার কাছে সহজে চলে যাবে। মোরাল মানে নৈতিক, জিনিসটা নৈতিকতার সাথেও সামঞ্জস্যপূর্ণ হবে। অ্যাকাউন্টেবল মানে কি? আপনার জবাবদিহিতা থাকবে, আপনি অ্যাকাউন্টেবিলিটি আপনার মধ্যে থাকছে। রেসপন্সিবল, আপনাকে দায়ভার নিতে হবে। এবং ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছতা বা স্বচ্ছ, যেটাই বলি না কেন।
তো খেয়াল করে দেখেন এই যে ই গভর্নেন্সের মাধ্যমে আসলে কি এই জিনিসগুলা অ্যাচিভ করা পসিবল, খেয়াল করি এক এক করে। আমরা কি সিম্পলিফাই করতে পেরেছি আমাদের এই ডিজিটাল সার্ভিসটাকে? ইয়েস অর নো? একটু সবাই নড়ে চড়ে বসি, আর খুব বেশিক্ষণ ক্লাস নিব না, খুব বেশিক্ষণ প্যারা দিব না, একটু রেসপন্স করি, হ্যাঁ। দেখেন আমরা সিম্পল করতে পেরেছি কিনা। আগে তো অনেক জটিল ছিল, এখন তো অনলাইনের মাধ্যমে এক জায়গায় বসে সব করে ফেলতেছি। অনেকটা পেরেছি, সব হয়তো হয় না, অনেকটাই হয়েছে। 2 নাম্বার, এতে কি মোরালিটি বেড়েছে, নৈতিকতার কি আমরা বিস্তারটা করতে পেরেছি একটু হলেও? সাপোজ আগে তহসিলদার উল্টাপাল্টা করতো, এখন কিন্তু কমে গেছে, কারণ অনলাইনে তো আমাকে দিতে হবে, অর্থাৎ আমি যে রিপোর্টটা দিব সেটা তো অনলাইনে সবাই দেখতে পাবে, বা প্রার্থী দেখতে পাবে। সো ডেফিনেটলি নৈতিকতা একটু হলেও বেড়েছে, হয়তো অতটা না, বা একটু হলেও বেড়েছে। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা বেড়ে গেছে। আপনারা জানেন কি না, ভূমি অফিসের বা ভূমি মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে এই যে নামজারির যে আবেদন, সেই আবেদনটা সবসময় আপনার মোটামুটি 15 বা 30 কার্য দিবসের মধ্যে, সরি, 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। সো এর বেশি যদি আপনি ফেলে রাখেন ইচ্ছা করে, সাপোজ একটু টাকা খাওয়ার লোভে আপনি বললেন কি যে আমি এটা ফেলে রাখলাম, করলাম না, তার মানে আপনার কিন্তু জবাবদিহি তৈরি হবে। 30 দিন পার হওয়ার পর আপনাকে জবাবদিহিটা করতে হবে যে কেন আপনি ফেলে রেখেছেন। রেসপন্সিবিলিটি, দায়ভার নিতে হবে আপনাকেই, সো এটাও বেড়েছে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাও বেড়েছে। সো দেখতেই পাচ্ছেন ই গভর্নেন্সের মাধ্যমে কিন্তু আমরা সুশাসনটাকে এস্টাবলিশ করতে পারছি। সো যদি কখনো বলা হয়, আপনাকে জিজ্ঞেস করা হয় ভাইবাতে বা হয়তো লিখিত পরীক্ষায়, প্রিলিতে এগুলো আসবে না, যে ই গভর্নেন্স এবং সুশাসনের সাথে সম্পর্ক কি, বা ই গভর্নেন্সের মাধ্যমে সুশাসনকে বৃদ্ধি করা গেছে কিনা, তার একটা ছোট্ট টাইম লাইনে কিন্তু এটার মাধ্যমেই চাইলে ব্যাখ্যা করা পসিবল। ঠিক আছে। সো এটা একটু মনে রাখবেন, চন্দ্রবাবু নাইডু নামটা, স্মার্টের প্রত্যেকটা লেটারের কি কি মিনিং সেটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, ই গভর্নেন্সের প্রকারভেদ। ই গভর্নেন্স কয়েক রকমের হয়। আপনি ই গভর্নেন্স আপনি কম্পিউটার আইসিটি তেও পড়বেন, এটা কম্পিউটার আইসিটি পার্টেও আছে। একটা হচ্ছে G2C, গভর্নমেন্ট টু সিটিজেন, যে সার্ভিসগুলো জনগণ এবং সরকারের মধ্যে, সেটা গভর্নমেন্ট টু সিটিজেন বলা হয় বা G2C। একটা হচ্ছে G2B, গভর্নমেন্ট টু বিজনেস, অর্থাৎ বিজনেস যারা করে সেই বিজনেস প্ল্যাটফর্মও কিন্তু এখন অনলাইন ভার্সনে হয়ে গেছে, এটাও G2Bর একটা উদাহরণ। G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। মনে করেন আপনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে, আপনি একজন প্রশাসন ক্যাডার বা অ্যাডমিন ক্যাডার, আপনি কাজ করছেন জেলা পর্যায়ে। তো জেলা পর্যায়ে তো আপনার সব আহ, নীতি নির্ধারণী ডিসিশন আসে না, অনেক কিছু তো আপনার মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বা বিভাগীয় কমিশনারের অফিস থেকেও আসে। সো বলা হলো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন দিয়ে মেইল আকারে আপনার জেলা পর্যায়ে অফিসে পাঠানো হলো। সো সরকারেরই একটা পার্ট থেকে আরেকটা পার্টের মধ্যে আপনি খুব দ্রুত 5 মিনিটের মধ্যে একটা মেইল রেডি করে পাঠিয়ে দিলেন। সো জিনিসটা কিন্তু খুব দ্রুত হয়ে গেল বা স্বচ্ছ হলো। সো এইটাকেই বলা হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যেমন অনলাইনে কোনো ট্রেনিং দেওয়া, যেমন এখন জুম প্ল্যাটফর্মে প্রচুর ট্রেনিং হয়, বিদেশে বসে অনেকে ট্রেনিং দেয়, ট্রেনিং নেয়। সো এই যে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের আর এক পার্টের যে কানেকশন, সেটাকেই বলা হয় G2G। আর একটা হচ্ছে G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়ি। যারা সরকারি কর্মচারী তাদের জন্য সরকার যে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে বা অনলাইনের মাধ্যমে তাদেরকে যে ধরনের কার্যক্রম দেওয়া হচ্ছে, সেটাকেই বলা হয় G2E। এটার একটা বড় উদাহরণ হচ্ছে ট্রেনিং। অনলাইনে ট্রেনিং দেওয়া হচ্ছে এখন। আগে কি হতো, সাপোজ টিচারদের ট্রেনিং এর জন্য প্রায় কিন্তু আপনার ঢাকায় ডাকা হয়। যেমন ঢাকায় হচ্ছে আপনার জায়গাটার নাম ভুলে গেছি, এত ভুলে গেলে হবে না। যাই হোক, এনএপিডি, সরি, এনএপিডি আছে, এনএপিডিতে হচ্ছে শিক্ষা ক্যাডারদের ট্রেনিং হয়, বা অনেক টিচারদেরও ট্রেনিং হয়, লোকাল স্কুলের মাস্টার মাদ্রাসার টিচার তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়। আগে কিন্তু প্রায় এরকম ঢাকায় নিয়ে আসা হতো বা জেলা পর্যায়ে নিয়ে আসা হতো। এখন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থাকার কারণে অনেক কিছু এখন অনলাইনে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা সরকারের এমপ্লয়িরা পাচ্ছে। বা সরকারি কোনো এসএমএস, মনে করেন গভর্নমেন্টের কোনো একটা এসএমএস, গুরুত্বপূর্ণ কোনো একটা ইনফরমেশন মোবাইলের এসএমএস এর মাধ্যমে সকল এমপ্লয়ের কাছে দেওয়া হলো বা সকল জনগণের কাছে দেওয়া হলো, এটাও কিন্তু একটা ই গভর্নেন্সের সিস্টেম। সাপোজ যারা সরকারি কর্মচারী তারা কিন্তু আইবাসে বেতন নেয়, জানেন, IBAS, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, IBAS বলা হয়, আইবাস, ঠিক আছে। এটার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে বেতন নিতে হয়, অনলাইনে সাবমিট করতে হয়, অনলাইনেই সবকিছু কার্যক্রম হয়। তো অনলাইনে বেতনটা সাবমিট করলে তখন একটা মোবাইলে নোটিফিকেশন বা একটা রিটার্ন মেসেজ আসে যে আপনার স্যালারি বিলটা সাবমিটেড হয়েছে। তো এটা কি কে করছে, এটা তো গভর্নমেন্ট দিচ্ছে, এসএমএসটা কাকে দিচ্ছে, এমপ্লয়িকে। সো এইটাও কিন্তু G2E এর একটা উদাহরণ, গভর্নমেন্ট টু এমপ্লয়ের একটা উদাহরণ, যেটা আগে ছিল না। সো মোটামুটি হচ্ছে এই 4 রকমের প্রকারভেদ আছে ই গভর্নেন্সের: G2C, গভর্নমেন্ট টু সিটিজেন; G2B, গভর্নমেন্ট টু বিজনেস; G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট;
অ্যান্ড G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়িজ। ইম্পর্টেন্ট, মনে রাখবেন এই চারটা। আচ্ছা, এটা আন্তঃসম্পর্ক একবার দেখে নিয়েন, সমস্যা নাই। সুশাসন ই গভর্নেন্সের সুবিধা কি? এই যে দ্রুত যোগাযোগ, স্বচ্ছতা আনয়ন, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, জনগণের অংশগ্রহণ, তথ্যের সহজলভ্যতা, ব্লা ব্লা ব্লা, একবার রিডিং পড়বেন, আর কিচ্ছু না, লাগবে না। প্রতিবন্ধকতা, আচ্ছা, ই গভর্নেন্সের কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে আমাদের দেশে। কেন আছে? কারণ আমরা চাইলেই সব জায়গায় ই গভর্নেন্স এস্টাবলিশ করতে পারছি না। তার নাম্বার ওয়ান কারণ হচ্ছে সব জায়গায় ভাইয়া ইন্টারনেট নাই। দেশের অনেক মানুষই এখনো পর্যন্ত ইন্টারনেট সেবার আওতায় আসতে পারে না, তাই না? অনেক জায়গায় তো ঝামেলা আছে। মফস্বল শহর অনেক জায়গায় কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে আপনার ইন্টারনেট থাকে না, এরকম কিছু ঝামেলা আছে। তারপর হচ্ছে এখনো অনেক মানুষ আমরা অশিক্ষিত, সরি টু সে, বাট গ্রামে বা মফস্বলে অনেক মানুষই শিক্ষার আলো থেকে বঞ্চিত, হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়ে আর পড়লো না, এরপর বাবার সাথে কাজে চলে গেল বা অন্য কিছু করলো, ব্যবসায় চলে গেল বা ঘুরলো ফিরলো। প্রচুর মানুষ আছে যারা এখনো শিক্ষার বাইরে আছে। তো এদের কাছে তো ই গভর্নেন্সের সুবিধাটা আপনি চাইলেই পৌঁছাতে পারবেন না, বিকজ তারা কিন্তু এটার সাথে সম্পৃক্ত হতে পারে না চাইলেই, শিক্ষার অভাবের কারণে। সো একবার রিডিং দিবেন এই অংশগুলা। তারপর হচ্ছে কম্পিউটার থাকতে হবে আপনার ই গভর্নেন্স সুবিধার জন্য। তারপর হচ্ছে অনেকেই এই ই গভর্নেন্স প্ল্যাটফর্মের সিস্টেমগুলো আয়ত্ত করতে পারে না, ঠিক আছে? তারপরে হচ্ছে ই গভর্নেন্স সিস্টেমের জন্য অর্থের ব্যাপার আছে কিছু, এই অর্থের ব্যয় ঝামেলা হয়। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার দক্ষ কর্মী থাকে না। সো এই জিনিসগুলোর কারণে হচ্ছে ই গভর্নেন্স আমরা চাইলেও এস্টাবলিশ করতে পারছি না। সেগুলো হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা। একবার রিডিং পড়বেন, নাথিং এলস, বেশি সময় নষ্ট করবেন না এখানে। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন আছে, মিসেলেনিয়াস ইনফরমেশন। দেখেন, দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জানানোর জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে 106। শুধু হটলাইন যে দুর্নীতি দমন কমিশনে তা কিন্তু না, আমাদের এখন হটলাইন সার্ভিস, জাতীয় নিরাপত্তা একটা সেবা আছে, 999 আছে। নারীদের জন্য আছে মনে হয় 30 সামথিং, আমি কি ভুলে গেছি, যে নারীদের কোনো আপনার নির্যাতন বা এই ধরনের কোনো অভিযোগ জানানোর জন্য। এরকম অনেকগুলোর জন্য, প্রতিটার জন্য একটা করে আপনার হটলাইন নম্বর আছে। এটাও কিন্তু ই গভর্নেন্সের একটা পার্ট। তারপর হচ্ছে আপনার এই যে আইবাসের কথা বললাম, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। তারপরে অ্যাসপায়ার টু ইনোভেট বা A2I প্রোগ্রাম চালু করা হয়েছে বর্তমানে, যারা বিভিন্ন ইনোভেশন করছে সরকারের। যেমন আপনারা হয়তো এখন জানেন যে সরকারি ফাইলিং সিস্টেমে এখন ই নথি চালু করা হয়েছে, জানেন? ই নথি, এবং বর্তমানে আছে আবার ডি নথি, ডিজিটাল নথি। এটা সরকারি, যারা চাকরিজীবী তাদের জন্য। সো যারা এখন আপনারা পড়াশোনা করছেন হয়তো জানেন না এখনো, বাট জানবেন আস্তে ধীরে। সো সব জায়গাতেই মোটামুটি ই গভর্নেন্সের ব্যাপারগুলো চালু আছে। আমাদের জাস্ট সম্পৃক্ত হতে হবে, সহযোগিতা করতে হবে। ওকে, এরপর আসি স্মার্ট বাংলাদেশের কথায়। আমরা ডিজিটাল বাংলাদেশ, অমুক বাংলাদেশ, তমুক বাংলাদেশ, সবকিছু অনেক কথাবার্তা বলি, কিন্তু বর্তমানে যেটা প্রচলিত সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ 2041, যে যার পিলার হচ্ছে চারটা। সবার আগে আপনাকে স্মার্ট সিটিজেন হতে হবে। স্মার্ট সিটিজেন হলে স্মার্ট গভর্নমেন্টের সাথে আপনি তাল মিলাতে পারবেন। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট একত্রে কাজ করে স্মার্ট ইকোনমি তৈরি করতে পারবে। স্মার্ট ইকোনমি হলে আমাদের সোসাইটি স্মার্ট হবে। আবার সোসাইটি স্মার্ট হলে সিটিজেনও স্মার্ট হবে। সিটিজেন স্মার্ট হলে গভর্নমেন্টের সাথে তাল মিলাতে পারবে। সো দিস ইজ এ সাইকেল। এই সাইকেলের মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবো। ঠিক আছে। লাস্ট যে দুইটা বিসিএস গেল, 41 43, দুইটা বিসিএস এর ভাইভাতেই একটা কমন প্রশ্ন ছিল, স্মার্ট বাংলাদেশ 2041 বলে তুমি কি বুঝো? সো ডেফিনেটলি এটা ভালো একটা প্রশ্ন, এটা রিটেনেও আসতে পারে, অন্যান্য জায়গায় আসতে পারে, প্রিলিতেও আসতে পারে। সো ভালো করে পড়ে রাখবেন, ঠিক আছে? ওকে, এইখানে কিছু রিডিং ম্যাটেরিয়াল আছে, এগুলো একটু আমি দেখাচ্ছি না, না দেখালেও চলবে বা না পড়লেও চলবে। সংবিধান, সংবিধান পড়ছেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে? দেখি রেসপন্স কই। সংবিধান পড়েছি আমরা। ওকে, সংবিধান পড়লে সংবিধানের যে দ্বিতীয় ভাগ আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে কিছু নীতি নৈতিকতার ব্যাপার স্যাপার আছে, বা মূল্যবোধ সুশাসনের ব্যাপার আছে। আর মৌলিক অধিকার, যেটা তৃতীয় ভাগ, 26 থেকে 47, এই দুইটা পার্টেই আপনার যাবতীয় নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এই রিলেটেড অনুচ্ছেদগুলো আছে। তো আমরা আপনাদের জন্য একটু অনুচ্ছেদগুলো রেখে দিয়েছি, জাস্ট রিডিং পড়ার জন্য। যে দেখেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চারটা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেগুলোর সাথে আমাদের মূল্যবোধ বা সুশাসন সম্পর্কিত। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, কৃষক শ্রমিকের মুক্তি, তারপর জনস্বাস্থ্য নৈতিকতা, সুযোগের সমতা, উপজাতিদের অধিকার, আন্তর্জাতিক ক্ষেত্রে সবার সাথে মিলে চলা, নাগরিক ও কর্মচারীদের কর্তব্য, বিচার বিভাগ স্বাধীন করা, এগুলো সবই কিন্তু সুশাসনের সাথে সম্পর্কিত। সেগুলোকে আমি লাল কালি দিয়ে মার্ক করলাম। ওকে। আচ্ছা, আরো আছে।
মৌলিক অধিকারের মধ্যে যেগুলো সুশাসনের সাথে সম্পর্কিত, যেমন আইনের দৃষ্টিতে সমতা। ডেফিনেটলি আপনি যদি সুশাসন এস্টাবলিশ করতে চান, আপনাকে আইন সবার জন্য সমান এই নীতিতেই চলতে হবে। সেটা না করলে সমস্যা। সরকারের নিয়োগ লাভে আপনি যদি স্বজনপ্রীতি করেন, উল্টাপাল্টা করেন, কোটা সিস্টেম দেন, অমুক তমুক দেন, নো অফেন্স টু এনি কোটা সিস্টেম, বাট স্টিল এটা কিন্তু সুযোগের সমতাকে বাধাগ্রস্ত করে। সো এই যে এখানেও সুশাসন সম্পর্কিত। আইনের আশ্রয় লাভের অধিকার, চলাফেরা, চলাফেরাও কিন্তু আপনার একটা মৌলিক অধিকার। সো এটা যদি না থাকে, আপনি যে সব জায়গায় যেতে পারবেন না, ঘুরতে পারবেন না, বা আপনার অবস্থান এখানে করা যাবে না, সরকার যদি এই ধরনের কোনো ঝামেলা করে, বুঝতে হবে সুশাসনের অভাব আছে। সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা বিভাগের স্বাধীনতা, মোর অর লেস ইম্পর্টেন্টলি বাক স্বাধীনতা। আপনার কথা বলার অধিকার হরণ করলে সুশাসন ডেফিনেটলি বাধাগ্রস্ত হচ্ছে। ওকে। সো আমাদের বর্তমান কন্ডিশন কি, আমাদের বর্তমান কন্ডিশনে কি হচ্ছে কি না হচ্ছে, এটা ডিফাইন করাটা আসলে কষ্টকর, অনেকটা কন্ট্রোভার্সি তৈরি করবে। সো ওই দিকে আমি যাচ্ছি না। বাট যেটা ব্যাপার হচ্ছে, এগুলো না থাকলে কিন্তু আপনার সুশাসনের অন্তরায় বা সুশাসন বাধাগ্রস্ত হবেই। মৌলিক অধিকার বলবৎকরণ আমাদেরকে এনশিওর করা হয়েছে 44 আর্টিকেলে, যার মাধ্যমে আমরা 102 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্টে রিট করতে পারি। তো আপনার যদি কোনো কারণে সরকার মৌলিক অধিকার বলবৎকরণটা বন্ধ করে দেয়, ডেফিনেটলি আপনার প্রতি অবিচার বা অন্যায় করা হবে এবং সুশাসনকে বাধাগ্রস্ত করা হবে। সো এই যে লাল কালি দিয়ে মার্ক করা পার্টগুলা, এগুলোই হচ্ছে আপনার সুশাসনের সাথে সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ। এই দুইটা স্লাইড আবার একটু গো থ্রু করবেন। একবারে সংবিধানও পড়া হয়ে যাবে, এই অংশগুলো দেখা হয়ে যাবে। ওকে। এবার একটু দ্রুত গো থ্রু করি। মূল্যবোধের চালিকা শক্তি কোনটি? চ্যাট বক্সে রেসপন্স করেন, ফাস্ট ফাস্ট ফাস্ট। মূল্যবোধের চালিকা শক্তি খুবই ফেমাস একটা প্রশ্ন, প্রিভিয়াস কয়েকবার বিসিএস এ আসছে। সংস্কৃতি ভাইয়া এটার অ্যান্সার। মূল্যবোধকে সবসময় সংস্কৃতি চালনা করে। শিক্ষা, আধুনিকতা, শৃঙ্খলাবোধ সবাই মোটামুটি কম কম বেশি মূল্যবোধকে চালিত করে। কিন্তু মেইন চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। একটা দেশের কালচার, সেই কালচার বা একটা সমাজের কালচারকে আপনি কোনোভাবেই উপেক্ষা করে নতুন মূল্যবোধ তৈরি করতে পারবেন না। আপনি যে সোসাইটিতে বাস করেন বা যে সমাজে বাস করেন, সেই সমাজের সংস্কৃতিটাই কিন্তু আপনার মধ্যে চলে আসে ডেফিনেটলি। ঠিক আছে। সো মূল্যবোধের চালিকা শক্তি হবে সংস্কৃতি। আচ্ছা, এবার আমরা চলে যাই আরেকটু সামনে। আইনের ধারণা, এটা আসলে আপনাদের সিলেবাসের মধ্যে ভাবে নাই, তারপরও আমি একটু রেখেছি। আইন কাকে বলে, অ্যারিস্টটলের সংজ্ঞাটা দেখেন। আইনের উৎস বিভিন্ন রকম হতে পারে। জন অস্টিন বলেছেন সার্বভৌম আদেশ হচ্ছে আইনের উৎস। হল্যান্ড বলেছেন 6টা উৎসের মাধ্যমে আপনার আইন তৈরি হয়। কাস্টমস বা প্রথা, দীর্ঘদিন চলে চলে আসা প্রথা। ধর্মের মাধ্যমে আইন তৈরি হয়। বিচারক একটা রায় দিল, সেটার মাধ্যমে আইন তৈরি হয়। ন্যায় বিচারের মাধ্যমে আইন তৈরি হতে পারে। বিজ্ঞানসম্মত মানুষজন যারা একটু সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ, তার আলোচনার মাধ্যমে আইন তৈরি করতে পারে। এবং আইনসভা আইন তৈরি করতে পারে। এই 6টা হচ্ছে হল্যান্ডের মতে। ওপেনহাইমও সেম টাইপের কথা বলেছে, বাট তিনি আরেকটা জিনিস অ্যাড করেছেন, সেটা হচ্ছে পাবলিক ওপিনিয়ন বা জনমত। জনমতের মাধ্যমেও আইন তৈরি হতে পারে, এই কথাটা উনি এক্সট্রা বলেছেন। বাকি 6টা দেখেন আপনার হল্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। সো অস্টিন বলেন, হল্যান্ড বলেন বা ওপেনহাইম বলেন, যাই বলেন না কেন, আইনের উৎস ধরা হয় বর্তমানে 6টা। ঠিক আছে। আর জনমত বা সার্বভৌমতে সেগুলোকে একটু আলাদা করে দেখা হয়। সো এই স্লাইডটা দেখেন, এখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আইনের উৎস মেইনলি হচ্ছে আপনার 6টা, বাট এখানে অনেকগুলো আছে। প্রথা, বিচারালয়, সিদ্ধান্ত, ন্যায়বোধ, ধর্ম। সো এত মুখস্থ করার দরকার নাই, আমি বলবো আপনি এই স্লাইড থেকেই আইনের উৎসটা পড়বেন। হল্যান্ডের 6টা, জনমত, সার্বভৌম আদেশ, এনাফ, আর দরকার নাই। ঠিক আছে। যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, কে বলেছেন? জন লক। এই কোটেশন গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে একটু টিপস দিব, দাঁড়ান, লাস্টের 10 মিনিটে কিছু টিপস থাকবে আপনাদের জন্য। টেনশনের কোনো কারণ নাই, কিভাবে পড়বেন, কিভাবে সহজভাবে শেষ করবেন সব বলে দিব। গুরুত্বপূর্ণ তথ্য: প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা, অর্থাৎ প্রথার মাধ্যমে আইন তৈরি হয়, এটা হচ্ছে প্রাচীনতম উৎস। ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ধর্ম, কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধর্মীয় ব্যাপারগুলোকেই আইনের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, আইনের শ্রেণীবিভাগ, জাতীয় আইন আছে, যেমন দেশের মধ্যে সরকারি বেসরকারি আইন। আন্তর্জাতিক ক্ষেত্রে আইন আছে, প্রশাসনিক আইন আছে, ফৌজদারি আইন আছে। একবার রিডিং পড়বেন, আর কিছু লাগবে না। স্বাধীনতা কি?
স্বাধীনতার জিনিসটা আপনাদের সিলেবাসে নাই, তারপর আমি একটা স্লাইডে রাখছি। স্বাধীনতার ব্যাপার হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি করতে পারেন, সমস্যা নাই, বাট একটা বাট অ্যাড করা হয়েছে, কিন্তু তাতে যেন অন্য কোনো মানুষের কোনো ক্ষতি বা অসুবিধা না হয়, তাকেই স্বাধীনতা বলে, সোজা কথা। অর্থাৎ আপনি যা মনে চায় তাই করবেন, কিন্তু অন্য কারো ক্ষতি করতে পারবেন না, এটাকেই স্বাধীনতা বলেছেন। কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। এবং তার সংজ্ঞাটাই সব থেকে বেশি আসলে মানে গুরুত্ব দেওয়া হয়েছে, বিকজ এইটাই সব থেকে বেশি প্রচলিত সংজ্ঞা। ওকে, এই একটা সংজ্ঞা পড়েন, আর কিচ্ছু লাগবে না, স্বাধীনতা নিয়ে আর কিছু পড়ার নাই। নেতৃত্ব, এই যে বলছিলাম সুশাসন এস্টাবলিশ করতে গেলে আপনার একটা ভালো নেতৃত্ব লাগবে, একটা ক্যারিসমেটিক লিডার লাগবে। আমাদের বঙ্গবন্ধু ছিলেন একটা ক্যারিসমেটিক লিডার, সো তার লিডারশিপটাকেও আমরা ফলো করতে পারি, হোয়াট এভার। সো নেতৃত্ব অনেক রকম আছে। তো সেই একটা ভালো নেতৃত্ব দেওয়ার জন্য বা আপনি যদি ক্যারিসমেটিক লিডার হতে চান, আপনার মধ্যে কিছু গুণাবলী থাকতে হয়। নাম্বার ওয়ান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে। আপনার পার্সোনালি দেখে যেন মানুষজন বুঝে যে আপনি একজন ক্যারিসমেটিক লিডার। আপনার মধ্যে অবশ্যই উইজডম লাগবে বা প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা লাগবে। আপনার অবশ্যই মেন্টালি আপনাকে সুস্থ হতে হবে। আপনি অসুস্থ মানসিকতা নিয়ে কাউকে বা কোনো জাতিকে নেতৃত্ব প্রদান করতে পারবেন না। অভিজ্ঞতা দরকার হবে, আপনাকে কাজ করতে হবে, কাজ করে শিখতে শিখতে দেন আপনি তারপর লিডারশিপ করবেন। আপনার মধ্যে শিক্ষা থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, আপনার ভালো কথা বলতে হবে, আপনাকে আবার শুনতেও হবে মানুষের কথা, অধৈর্য হওয়া যাবে না। আপনি কোনো সাইডে যেতে পারবেন না, নিউট্রাল কাজ করতে হবে। আপনার মধ্যে ন্যায়নীতি থাকবে, উদারতা থাকবে, আপনার মধ্যে আত্মসংযম থাকবে, বানানটা ভুল হয়েছে, আপনার মধ্যে দায়িত্ববোধ থাকবে। সো দেখেন, এতগুলা যদি ক্যারেক্টারিস্টিক থাকে, তাকে বলা হয় একটা ক্যারিসমেটিক লিডারশিপ বা আদর্শ নেতৃত্ব। তো নেতৃত্ব কয়েক রকমের হয়, এখানে 4 প্রকার বলছে, বাট আমি ভাই এটাতে বিশ্বাস করি না, কারণ চাইলে আরো অনেক রকম নেতৃত্ব তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞ সুলভ, রাজনৈতিক, সম্মোহনী, প্রশাসনিক, এরকম আরো আছে, তত্ত্বাবধানকারী, একনায়ক, গণতান্ত্রিক, সনাতন নেতৃত্ব, হোয়াট এভার। এই নেতৃত্বের প্রকারভেদ মুখস্থ করতে হবে না, আপনি যা জেনে রাখেন যে কোন কোন গুণাবলী থাকলে ভালো নেতা হওয়া পসিবল, সেটা শিখে রাখেন, তাহলেই হবে। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা, এই যে শুরুতেই বলছিলাম ক্লাসে যে সুশাসন থাকতে গেলে আপনাকে একটা ভালো নেতৃত্ব হতে হবে। যেমন দলীয় নীতি নির্ধারণ করতে হবে ভালো মতো, রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে হবে, জনমত গঠন করতে হবে, রাজনৈতিক শিক্ষা বৃদ্ধি করতে হবে, আপনাকে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ দৃঢ় করতে হবে, জাতীয় সবার মধ্যে সংহতি আনতে হবে, একতা আনতে হবে। জাতির মধ্যে যদি বিভাজন থাকে, সেখানে সুশাসন আনা ইম্পসিবল। সো এটা হচ্ছে একটা রিটেন প্রশ্নের মতো হয়ে গেছে। আপনার এত কিছু পড়ার দরকার নাই, খালি একবার রিডিং দিয়ে যাবেন এই 2টা স্লাইড। আচ্ছা, এই পর্যন্ত যা যা বলছি সব কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করেন চ্যাট বক্সে। ওকে, জাস্ট 2টা পার্ট আছে, 2টা পার্ট দিয়ে স্লাইড শেষ করব, কিন্তু তারপরে আমার কিছু কথা থাকবে, সেটা বলবো। গণতন্ত্র, একনায়কতন্ত্র, এই 2টা জিনিস আপনারা একটু রিডিং করে নিবেন। গণতন্ত্র কাকে বলে অনেকগুলো সংজ্ঞা আছে। ডেমোক্রেসি গ্রিক শব্দ, মাস্ট পড়বেন। ডেমোস এবং ক্র্যাটোস বা ক্র্যাটিয়া থেকে আসছে। ডেমোস মানে জনগণ, ক্র্যাটোস বা ক্র্যাটিয়া মানে শাসন ক্ষমতা, মানে জনগণের শাসনই হচ্ছে ক্ষমতা। গণতন্ত্র নিয়ে ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা আছে, আর কেউ না, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এইটাই ভালো করে পড়েন। গণতন্ত্রের প্রকারভেদ বা কি কি আছে, যেমন গণতন্ত্র 2 রকম, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। বলেন তো বাংলাদেশে কোন গণতন্ত্র এস্টাবলিশ করা হয়েছে, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? না, হলো না, হলো না, প্রত্যক্ষ তো না ভাইয়া, প্রত্যক্ষ না তো ভাইয়া। খেয়াল করেন, বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু জনগণকে রাষ্ট্র পরিচালনা করছে, করছে তো না। জনগণের ভোটে সরকার গঠিত হচ্ছে, জনগণের ভোটে এমপি হচ্ছে, সেই এমপি থেকে তাদের মধ্যে থেকে 25-30 জন নিয়ে সরকার বা মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। সো ব্যাপারটা এরকম ভাইয়া, জনগণ এখানে সেকেন্ডারি, তারা হচ্ছে প্রাইমারি। সো এখানে 2টা পার্ট আছে, এই জন্য বলা হয় বাংলাদেশ বা ম্যাক্সিমাম গণতান্ত্রিক দেশগুলোতেই পরোক্ষ পদ্ধতিতে বা ইনডিরেক্ট বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এস্টাবলিশ করা হয়। আর প্রত্যক্ষ যেটা ডিরেক্ট ডেমোক্রেসি, এটা অনেক পুরনো ধারণা। যেমন প্রাচীন যে নগর রাষ্ট্রগুলো ছিল, যেমন গ্রিস, মেসোপটেমিয়া, বা আপনার রোমান বা রোম, সেখানে কি হতো, বিশাল একটা জায়গাতে সব জনগণ বা পুরা দেশের জনগণগুলো এসে উপস্থিত হতো। তারপর তারা ঝগড়া বিবাদ, কথাবার্তা এসব বলে তারা হচ্ছে বিভিন্ন নীতি নির্ধারণ করত বা আইন প্রণয়ন করত,
বা মতামত দিত, তাদের মতামতের উপরই হচ্ছে সবকিছু চলতো। সো এইটাকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে রাষ্ট্রের কার্যাবলীতে জনগণরা সরাসরি এসে অংশগ্রহণ করছিল। কিন্তু এখন কি সেটা হয়? এখন তো হয় না। এখন ওই যে আমরা 300টা আসনে 300 জন এমপি নির্ধারণ করে দেই ভোটের মাধ্যমে, তারাই কিন্তু দেশকে পরিচালনা করেছে। সো এইটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। ওকে। সো গণতন্ত্রের দোষ গুণ থাকবে, কিছু গুণও আছে কিছু দোষ আছে। একবার রিডিং পড়বেন, এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট চোখ বুলিয়ে যাবেন। সিমিলারলি একনায়কতন্ত্র আছে। একনায়কতন্ত্র কি কি জিনিস খুব ভালো করেই জানেন, যে একজন মাত্র থাকবে, সে তার মতামতকে এস্টাবলিশ করবে, তার আন্ডারে সবকিছু চলবে, নাথিং এলস। সো এটাকেই বলা হয় একনায়কতন্ত্র। বা বর্তমানে বিভিন্ন জায়গায় একনায়কতন্ত্র আছে, যেমন চীনে আছে, আপনার উত্তর কোরিয়াতে আছে, রাশিয়াতে আছে। দীর্ঘদিন কোনো, যদি একটা মাত্র মানুষই যদি সবকিছু পরিচালনা করে, সেখানে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। এখন একটা একাডেমিক প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশও কি একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে কিনা, যেহেতু দীর্ঘদিন আমাদের প্রায় 15 বছর এই সরকার ক্ষমতায় রয়েছে। তো আমরাও কি একনায়কতন্ত্রে যাচ্ছি কিনা? টাইম উইল সে, এখনই বলা যাচ্ছে না, হতেও পারে নাও হতে পারে। তো একনায়কতন্ত্রের মধ্যে কিছু দোষ গুণ আছে। কিছু গুণ আছে, যেমন খুব দ্রুত উন্নয়ন করা পসিবল, একজন মাত্র মতামত নিচ্ছে। মতামত 5 বছর কেউ শাসন করলো, তারপর পরের 5 বছর অন্য কেউ আসলে সেটা আবার এস্টাবলিশ করে না করে ও নতুন কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে আসে। সো প্রবলেম থাকে। আবার গুণ দোষও আছে, যেমন হচ্ছে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা হয়, দুর্নীতি এস্টাবলিশ হতে পারে, উগ্রতাবাদ চলে আসতে পারে, বেশ কিছু প্রবলেম আসতে পারে। সো গণতন্ত্র বলেন একনায়কতন্ত্র বলেন, সবকিছুরই দোষগুণ আছে। একবার শুধু রিডিং পড়বেন, এটা নিয়ে খুব একটা প্রশ্ন পরীক্ষায় আসে না। আমলাতন্ত্র। আমলাতন্ত্র হচ্ছে, একদম সহজ বাংলা বলি, আপনি একজন আমলা হওয়ার জন্য পড়াশোনা করতেছেন, অর্থাৎ যারা সরকারের সাথে কাজ করার জন্য কর্মচারী হিসেবে নিযুক্ত হয় বা কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়, তাদেরকেই আমলা বলা হয়। জিনিসটা আসলে খারাপভাবে অনেকে বলে যে উনি একজন সরকারের আমলা বা আমলাতন্ত্র। বাট আমলাতন্ত্র মানে হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততার জন্য সরকার যাদেরকে নিয়োগ প্রদান করে, বা জনগণের কাজ করার জন্য সরকার যাদেরকে নিয়োগ প্রদান করে, তাদেরকেই হচ্ছে আমলা বলা হয়। এটা হচ্ছে বিউরোক্রেসি। ব্যুরোক্রেসিটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। ঠিক আছে। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল, আর ক্রেটিন শব্দের অর্থ শাসন। অর্থাৎ প্রাচীনকালে হতো কি, যারা জনগণকে পরিচালনা করবে, সরকার কি করত, কিছু লোককে নিয়োগ করত, যে তোমরা হচ্ছ ব্যুরোক্রেসির একটা পার্ট, তোমরাই আমলা, তোমরা যা লিখবা জনগণ তাই মোটামুটি মেনে চলবে। তারা তখন কি করত, উঁচু একটা জায়গায় বসে কিছু লিখতো। ওই লেখা জিনিসগুলোই আইন হিসেবে এস্টাবলিশ হতো, এবং বলা হতো যে আমলাতন্ত্র কর্তৃক প্রতিষ্ঠিত এই আইনগুলাই জনগণের জন্য উপকারী হবে। এইভাবেই হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনা করা হতো। তো এটার একটা সুবিধা অসুবিধা কি, কেন করা হতো, এই আমলারা কারা, তাদের কেন এত অধিকার দেওয়া হচ্ছে? বলা হতো যারা এই আমলাতন্ত্রে নিয়োগ দেওয়া হতো যাদেরকে, তারা সবাই হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন, বিচার বুদ্ধি সম্পন্ন, তারা বিবেক সম্পন্ন, তারা কখনো ভুল কিছু করবে না, তারা মিথ্যা বলবে না, তারা কোনো অন্যায় করবে না। তারা হচ্ছে মানে প্রায় 99.99% পারফেক্ট মানুষ, যারা দুর্নীতি অন্যায়ের ঊর্ধ্বে থাকবে, তাদেরকেই আমলা হিসেবে নিয়োগ প্রদান করা হতো। নিয়মটা এমন ছিল। এই জন্য খেয়াল করে দেখবেন, সেই পুরনো নিয়ম কিন্তু এখনো চলে আসে। আমরা এখনো কোনো কিছু অ্যাটাস্টেড করার জন্য সরকারি গেজেটেড কর্মকর্তার কাছে যাই। কেন যাই? বিকজ তিনি তো আমলাতন্ত্রের একজন লোক, যাকে বলা হয়েছে সে হচ্ছে যাবতীয় দোষ ত্রুটির ঊর্ধ্বে বা অন্যায়ের ঊর্ধ্বে, কোনো কিছু দুর্নীতি করবে না, অন্যায় করবে না। সো সে যাকে অ্যাটাস্টেড করে দিবে, নিশ্চয়ই সেও ভালো হবে। এই জন্য নবম গ্রেডের একজন গেজেটেড কর্মকর্তার সত্যায়ন বা প্রত্যয়নেই এখনো পর্যন্ত অ্যাটেস্টেশনের সিস্টেমটা চালু আছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? রেসপন্স প্লিজ। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। এখন মানে বর্তমান যে কন্ডিশন, তাতে কতটুকু নবম গ্রেডের কর্মকর্তারা সঠিকভাবে প্রত্যয়ন করে বা তারা এগুলোর ঊর্ধ্বে কিনা আমি জানি না, আমি নিজে ঊর্ধ্বে কিনা আমি জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগে ছিল সেটাই চলে এসেছে, এটাকেই আমলাতন্ত্র বলা হয়। ঠিক আছে, জাস্ট বুঝে রাখেন তাহলেই হবে, আর একটু রিডিং পড়ে নিয়েন। ওকে। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি? দক্ষতা, কর্মক্ষেত্র থাকবে, নিয়োগ পদোন্নতি হবে, তারা পেশাদার এবং বেতনভুক্ত হবে, তারা নিরপেক্ষ থাকবে। এই কিছু গুণাবলী তাদের মধ্যে থাকবে, বা তাদের কিছু বৈশিষ্ট্য আছে। ওকে। লাস্ট পোল কোশ্চেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য কি? নাগরিকের মেইন কর্তব্য হচ্ছে নিয়মিত কর দেওয়া, যেটা আগে বলেছি। আচ্ছা, আমাদের মোটামুটি পড়ার পার্ট শেষ। পড়ার পার্টে আর কিছু নাই, আশা করি কোনো কিছু কনফিউশন নাই, মোটামুটি সবই বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আমরা একটু কোশ্চেন সলভ করবো, বাট কোশ্চেন সলভ করার আগে আপনাদেরকে একটু আইডিয়া দিব।
আমি জানি না আগের ক্লাসে এটা আমি বলতে পেরেছিলাম কিনা বা কেউ বলেছে কিনা। নৈতিকতা মূল্যবোধ সুশাসন পার্টে 3 রকমের প্রশ্ন আমি দেখেছি এই পর্যন্ত। 3 টাইপস কোশ্চেন। নাম্বার 1, ডেফিনিশন টাইপ কোশ্চেন বা ডেফিনেশন বা সংজ্ঞা বেসড কোশ্চেন। আপনারা বলতে পারেন ভাই এটা আবার কি? সংজ্ঞা বেস কোশ্চেন হচ্ছে এই যে আমরা গণতন্ত্রের সংজ্ঞা দেখলাম, একনায়কতন্ত্রের সংজ্ঞা দেখলাম, আইনের সংজ্ঞা দেখলাম, বা নৈতিকতার সংজ্ঞা পড়েছি, মূল্যবোধের সংজ্ঞা পড়েছি, সুশাসনের সংজ্ঞা পড়েছি। তো এখানে তো অনেকগুলো সংজ্ঞা পড়েছি। তো ম্যাককর্নির সংজ্ঞা কোনটা, জন লকের সংজ্ঞা কোনটা, অ্যারিস্টটলের সংজ্ঞা কোনটা, এরকম একটা দুইটা সংজ্ঞা প্রায় পরীক্ষায় আসে, খেয়াল করে দেখবেন। সো ওই সংজ্ঞাগুলোই হচ্ছে আপনার এই পার্টের মধ্যে পড়বে। নাম্বার টাইপ 1 যেটা ডেফিনেটিভ বা সংজ্ঞামূলক প্রশ্ন। নাম্বার 2, কিছু আছে আপনার মুখস্থ করতে হবে, মুখস্থ ইনফরমেশন। যেমন মূল্যবোধের চালিকা শক্তি কি, এই যে একটু আগে সংস্কৃতি বললাম। তারপরে ইউএনডিপির মতে সুশাসনের উৎস কয়টি, মুখস্থ করতে হবে। জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি, আপনাকে মুখস্থ করে বলতে হবে। বা বলা হলো যে আহ, মানে এই টাইপের প্রশ্নগুলো আর কি, যেগুলো আপনাকে একদম মুখস্থ 1 লাইন উত্তর আপনার জানতেই হবে। এই টাইপের প্রশ্ন কয়েকটা দেখা যায়। নাম্বার 3, কনফিউজিং কোশ্চেন। এই কোশ্চেনের পার্টটাই থাকে সব থেকে বেশি। কনফিউজিং কোশ্চেন এজন্য বলছি, আপনাকে যে 4টা অপশন দেওয়া হবে আপনার কাছে মনে হবে 4টা অপশনই সঠিক, এর মধ্যে একটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বা বেস্ট অ্যান্সার। সেই বেস্ট অ্যান্সারটাকে আপনাকে অপশনে দাগাতে হবে, তা না হলে আপনার ভুল হবে। এখানেই সবাই ভুলটা করে। এই কনফিউজিং কোশ্চেন থাকে মিনিমাম 4-5টা, সংজ্ঞামূলক প্রশ্ন থাকে হচ্ছে মনে করেন ম্যাক্সিমাম 2টা, আর মুখস্থ ভিত্তিক প্রশ্ন থাকে হয়তো 3-4টা। এই কনফিউজিং কোশ্চেন থেকেই ভুলগুলো হয় এবং নেগেটিভ নাম্বারিং এর কারণে নাম্বারটা কমে যায়। যেমন আমার 38তম বিসিএস যেটা হয়েছিল সেটা একটু বলি। আমি আমার যদ্দূর মনে পড়ে আমি মনে হয় 5টা পূরণ করেছিলাম, আল্লাহর রহমতে 5টা হয়েছিল নো নেগেটিভ মার্কিং। আমি 10-এ 5 পাইছি ভাইয়া এখানে। মানে লজ্জা পাওয়ার কিছু নাই, বাট আমি হ্যাপি ছিলাম বিকজ এর বেশি দরকার নেই আমার। আবার আমারই এক ফ্রেন্ড বা সামহাউ কেউ একজন মনে হয় 9টা পূরণ করছিল, তার 3টাই ভুল গেছে। তো 9-এর মধ্যে 3টা যদি ভুল যায়, 9 থেকে 3 বাদ দিলে 6 পাবে। আবার 3টার জন্য 0.5 করে 1.5 মাইনাস, আলটিমেটলি সে আমার থেকে 0.5 নাম্বার কমে গেছে। তার মানে আমার থেকে মিনিমাম 5-6 হাজার বা 10 হাজার পজিশন সে পিছিয়ে গেছে। তো ব্যাপারটা বুঝতে পারতেছেন কেন নৈতিকতাতে সময় কম ব্যয় করবেন? বিকজ এই অংশটা পড়বেন বা টেকনিক্যালি পড়বেন, ছেড়ে দিবেন না। আমি ছাড়তে বলছি না বা না পড়তে বলছি না, পড়বেন বা টেকনিক্যালি। আপনি ডেফিনেশন একটু মুখস্থ করেন, বাট কতগুলো মুখস্থ করবেন? চাইলেও 100% ডেফিনেশন মুখস্থ করা পসিবল না। এই অংশটাই হয়তো একটু ভালো করা সম্ভব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন টমন আসে। আর কনফিউজিং কোশ্চেন গুলো হয় হচ্ছে নিজের চিন্তা শক্তি ব্যবহার করে অ্যান্সার করতে হয়। কিছু আছে না পড়লেও চলে এই কনফিউজিং কোশ্চেনের মধ্যে। উদাহরণ দিব, আসেন দিচ্ছি। দেখেন, ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এটা কিন্তু মুখস্থ করার দরকার হয় না। চিন্তা করেন ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ, এই অ্যান্সার দেওয়া পসিবল চাইলেই। এটা একটা নৈতিক মূল্যবোধ। এই যে দেখেন, মুখস্থের কোনো দরকার নাই। এগুলো হচ্ছে কনফিউজিং প্রশ্ন এবং মুখস্থ ছাড়া প্রশ্ন। ইউ ইউটিলিটারিয়ানিজম এই গ্রন্থের লেখককে, এটা মুখস্থ, এটা আপনি না জানলে জীবনেও পারবেন না। জন স্টুয়ার্ট মিল। আমি জানতাম না, আপনি জানতেন না, পারবেন না। জ্ঞান হয়ে পূর্ণ এই উক্তি কার? এটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞামূলক প্রশ্ন। এটাও আপনি যদি না জানেন পারবেন না, এটা প্লেটোর উক্তি। শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তককে, এটাও একটা সংজ্ঞামূলক প্রশ্ন, মানে টাইপ 1 প্রশ্ন। আপনি যদি না জানেন এটা পারা সম্ভব না, ইমানুয়েল কান্ট। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রথম প্রকাশ করে? এটা হচ্ছে মুখস্থমূলক প্রশ্ন, আপনাকে জানতে হবে, মুখস্থ করে জানতে হবে। এটা বিশ্ব ব্যাংক প্রথম বলেছিল। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কোনটি? এটা হচ্ছে কনফিউজিং প্রশ্ন বা টাইপ 3 প্রশ্ন। এটার জন্য আপনার খুব একটা পড়তে হয় না। আসেন অপশন টেস্ট করি, বের হয়ে যাবে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কোনটি? সভ্যতার অন্যতম প্রতিচ্ছবির মধ্যে সুশাসন হতে পারে, রাষ্ট্র হতে পারে, নৈতিকতা হতে পারে, কিন্তু সমাজ না থাকলে সভ্যতা আসতেই পারে না। সো ডেফিনেটলি সমাজ হচ্ছে অন্যতম প্রতিচ্ছবি। খেয়াল করেন, অন্যতম বলেছে, একমাত্র বলেনি কিন্তু। সো 4টাই কিন্তু অ্যান্সার, বাট বেস্ট অ্যান্সার সমাজ। বিপরীত বৈষম্য নীতিটি প্রয়োগ করা হয় কার ক্ষেত্রে? এটা হচ্ছে টাইপ 2 প্রশ্ন, মুখস্থ ভিত্তিক প্রশ্ন। এটা হচ্ছে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে। এই পিছিয়ে পড়ার মধ্যে সংখ্যালঘুও পড়ে, প্রতিবন্ধীও পড়ে, নারীও পড়ে, কারণ এরা যে কেউই পিছিয়ে পড়তে পারে। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি, মুখস্থ ভিত্তিক প্রশ্ন টাইপ 2। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য কোনটি? এটাও মুখস্থ ভিত্তিক প্রশ্ন টাইপ 2, যেটা হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করা। নাকি
নাকি মৌলিক স্বাধীনতার উন্নয়ন, কোনটা? এটা নিয়ে কনফিউশন আছে, অনেকে বলে মৌলিক অধিকার রক্ষা, অনেকে বলে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। বাট আমার মতে এটা মৌলিক স্বাধীনতার উন্নয়ন হওয়া উচিত। কেউ কেউ মৌলিক অধিকারের কথাও বলে, হোয়াট এভার। আপনারা এটাকে অ্যান্সার ধরেন, মৌলিক অধিকার। কাটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই প্রশ্নটা আপনার হচ্ছে কনফিউজিং, বা না পড়ে গেলেও চলে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য কি? আপনি কর দিবেন ভাই, এটার জন্য তো মুখস্থ করতে হয় না। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে, এটাও আপনার না মুখস্থ করা, মানে না পড়ে গেলেও চলে। অপশন টেস্ট করেন। দুর্নীতি দূর হয়, হ্যাঁ হয়। বিনিয়োগ বৃদ্ধি পায়, হ্যাঁ পায়। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, হয়। কিন্তু জিনিসটা যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে, বিনিয়োগ বৃদ্ধি পাওয়াটা বেস্ট অ্যান্সার। সো ডেফিনেটলি এইটাই অ্যান্সার হবে। ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে, কনফিউজিং প্রশ্ন। চারটা থেকেই সহনশীলতা পায়, কোনটা বেস্ট হবে? এই তো দিলাম ঝামেলায় ফেলে। সুশাসন আসে কখন? যখন নৈতিকতা মূল্যবোধ একসাথে যুক্ত হয়। কর্তব্যবোধ কখন আসে? যখন আপনার মধ্যে মূল্যবোধ থাকবে বা নৈতিকতা থাকবে। আইনের শিক্ষা কখন পাবেন? যখন আপনার মধ্যে মূল্যবোধ নৈতিকতা ঠিকমতো থাকবে। সো মূল্যবোধ আর নৈতিকতার মাধ্যমেই সবকিছু আসে। সো মূল্যবোধ আছে অ্যান্সারে, আছে। এই যে এইটাই হবে অ্যান্সার। সো এগুলোর জন্য পড়তে হয় না, জাস্ট চিন্তা করলেই হয়ে যায়। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? এটা মুখস্থ ভিত্তিক প্রশ্ন, টাইপ 2। নৈতিক শাসন এটা উপাদান নয়। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? অংশগ্রহণ। সবাই অংশগ্রহণ করতে পারবে, এটাও মুখস্থ ভিত্তিক প্রশ্ন। ইউএনডিপি কয়টি উপাদান বলেছে? মুখস্থ ভিত্তিক প্রশ্ন, ইউএনডিপি বলেছে 9টার কথা। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? এটা হচ্ছে না পড়ে গেলেও চলে, কনফিউজিং প্রশ্ন, চারটাই অ্যান্সার মনে হবে, বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। নৈতিক শক্তি যেহেতু আপনার নিজের মধ্য থেকে উৎসারিত হয় বা বের হয়, তার মানে সততা ও নিষ্ঠাটা হওয়ার সম্ভাবনা বেশি অন্যগুলোর থেকে। সুশাসনের পূর্ব শর্ত কি? সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। যেহেতু এখানে অর্থনৈতিক আছে, এখানে সামাজিক আছে, দুইটাই এখানে আছে, তাই এটাই অ্যান্সার হবে। সবগুলা কিন্তু না। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য কি? বলেন, এটা কি পড়া লাগে? এটা হচ্ছে কনফিউজিং প্রশ্ন বা টাইপ 3 প্রশ্ন। চারটাই অ্যান্সার মনে হবে, দেখেন কোনটা বেস্ট হয়। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে আগে সমাজকে রক্ষা করা। আপনার দুর্নীতি তো রোধ করা যাবে, সামাজিক অবক্ষয় যদি না হয় দুর্নীতিও হবে না। সাংস্কৃতিক অবরোধ, রাজনৈতিক অবক্ষয় এগুলো পরের কথা, আগে আপনি সমাজকে রক্ষা করেন। সো ডেফিনেটলি সমাজ সবার আগে। এই জন্য মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সুশাসনের পথে অন্তরায় কোনটি? আপনারাই বলেন, লাস্ট প্রশ্ন, অ্যান্সার দিয়ে দেন চট জলদি। থ্যাংক ইউ স্বজন প্রীতি। সো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা মোটামুটি মূল্যবোধ সুশাসন নৈতিকতা নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক কথা বলছি, প্র্যাকটিক্যাল কথাবার্তাও বলছি। সো যেটা করবেন, স্লাইডটা ফলো করেন, স্লাইডে মোটামুটি সব আছে। স্লাইডটা ভালো করে আগে পড়ে ফেলেন, আর রেকর্ডেড ভিডিওটাও দেখেন যদি কোনো কনফিউশন থাকে। আর এরপর যদি মন চায়, আপনি চাইলে আমাদের উত্তরণের বই বা যে কোনো বাজারের বইটাই পড়তে পারেন, বাট এত দরকার হবে না আশা করি। আপনি স্লাইডটা একটু ভালো করে ফলো করেন। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আপনাদের ওখানে শুভরাত্রি, আমার এখানে শুভ সন্ধ্যা। বিদায়। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই, শুভরাত্রি। তো আমাদের আজকের ক্লাসটি আসলে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ক্লাসটি খুব ভালো লেগেছে। আর পাশাপাশি আপনাদের যদি এখন উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনারা একজন হচ্ছেন রুটিনটা চেয়েছেন, আমি রুটিনের লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, কাইন্ডলি আপনারা তাহলে এখান থেকে নিয়ে নেবেন।
না ভাইয়া, লাইভ এক্সাম গুলো যদি আপনি মিস করেন সেটা পরবর্তীতে দেওয়ার সুযোগ থাকে না, এই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা এক্সামটা অ্যাটেন্ড করেন, হ্যাঁ। মানে আপনারা যদি ফুল এক্সামটা দিতে মানে কোনো কারণে অসুবিধা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটাও মানে পেতে পারেন। আমাদের সাবজেক্টিভ মডেল টেস্টের ইয়েটা আমাদের অলরেডি ওয়েবসাইটে দেয়া আছে, আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের ওয়েবসাইটটাই একটু যাবেন, সেখানে অলরেডি আপলোড করা আছে আপনাদের যে প্রিলি সম্ভাবনা পরীক্ষা, সেটা হবে 23 তারিখ থেকে, আর হচ্ছে সাবজেক্ট ফাইনাল প্লাস ফাইনাল মডেল টেস্ট এটা হবে হচ্ছে 13 তারিখ থেকে। আলামিন ভাই, আপনারা যদি কোনো বই এখনো নেওয়া বাকি থেকে থাকে সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে কালেক্ট করেন, হ্যাঁ। ভিডিও প্লাস নোট এগুলো হচ্ছে আপনাদের প্রিলি এক্সাম পর্যন্ত থাকবে। হ্যাঁ, এটা ওয়েবসাইটে দেওয়া আছে, আর আপনাদের যে পরীক্ষাগুলো এগুলো আপনারা চাইলে ফিজিক্যাল অনলাইন দুটো ওয়েতেই দিতে পারেন, আর সেক্ষেত্রে একটু ব্রাঞ্চে কথা বলে তারপরে যেতে হবে আর কি। লাস্ট 2টা বুক কবে দিবে ভাই? ভাই, বইয়ের ব্যাপারে কথা বলার জন্য কাইন্ডলি ব্রাঞ্চে একটু যোগাযোগ করবেন, হ্যাঁ, ওইখান থেকে তো কালেক্ট করতে হবে আপনাদের। সো একটু ব্রাঞ্চে কথা বলে নেবেন। ওকে ভাই, আপনাকেও ধন্যবাদ। তো এই ছিল মোটামুটি আপনাদের আজকের কোশ্চেনগুলো। হ্যাঁ, আমি চেষ্টা করেছি আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার জন্য। তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আপনাদের যদি আরো কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের হেল্পলাইনে কল করে আপনারা হেল্প নিতে পারেন, অসুবিধা নেই। তাছাড়া ব্রাঞ্চ তো আছেই, আপনারা সেখানেও কল করে আপনারা সহযোগিতা পাবেন, অসুবিধা নেই। তাহলে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।